পাশে হচ্ছে ইয়াগুলো দেখবো, তিনটা সর্টিং, তিনটা সর্টিং দেখবো, অ্যালগরিদমটা দেখবো, আর তারপরে হচ্ছে আচ্ছা। তো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কি ডিক্লোরেশন, অর্থাৎ আমি একদমই স্পেসিফিকলি আগে বলেছি যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস যখন আমরা করি একটা কোডিংয়ের ক্ষেত্রে, কোড করার ক্ষেত্রে, তখন কীভাবে জিনিসগুলোকে কাউন্ট করা হয়, কীভাবে কমপ্লেক্সিটিটাকে বোঝা হয় বা দেখা হয়। সো এটা হচ্ছে থিওরিটিক্যাল, পরের স্লাইডে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দিই। সেটা হচ্ছে কি definition কি finite set of statements that guarantees an optimal solution in finite interval of time, অর্থাৎ প্রথম হচ্ছে কি মানে কমপ্লেক্সিটি বিষয়টা আসেই হচ্ছে কি যে আমি কি ওয়েতে কোডটা করছি, তার অ্যালগরিদমটা কি বা তার যে ওয়ে অফ গোয়িং ফরওয়ার্ড ওটা কীভাবে সামনে যাচ্ছে সেটাকে বুঝে হচ্ছে কি তাকে করা হয়। সো এই কাজটা করতে গেলে, কমপ্লেক্সিটি বের করতে গেলে প্রথমে বুঝতে হয় যে অ্যালগরিদমটা কীভাবে করেছি বা সেটার কতটুকু অপটিমালি সলিউশন করা যাবে, কতটুকু ছোট করা যায় এবং সেটা কত দ্রুততম মানে ফাইনাইট টাইমে শেষ করা যায়, এটাই হচ্ছে কি অ্যালগরিদমের ডেফিনিশন। গুড অ্যালগরিদম কাদেরকে বলে, সেটা হচ্ছে কি রান ইন লেস টাইম, কনজিউম লেস মেমরি, বাট কম্পিউটেশনাল রিসোর্সেস ইজ ইউজুয়ালি মোর ইম্পর্টেন্ট। সো অবভিয়াসলি যে এই দুটো তো আমরা জানি যে যত কম সময়ের মধ্যে শেষ করতে পারে এবং হচ্ছে কি যত লেস মেমরি নেয়, অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি, বাট কম্পিউটেশনাল রিসোর্সেস অর্থাৎ কাজ করতে গিয়ে যে ধরনের রিসোর্স আমরা ইউজ করেছি, অর্থাৎ লুপ বলি, বলিয়ালস বলি বা কন্ডিশন বলি, স্টেটমেন্ট বলি, এই ধরনের রিসোর্সগুলো ইউজ করার ক্ষেত্রে কোনটা যতটুকু এফিসিয়েন্টলি আমরা ইউজ করতে পারছি সেটা। মেজারিং এফিসিয়েন্সি, the efficiency of an algorithm is measure of the amount of resources consumed in solving a problem of size n. এই সংখ্যক অ্যালগরিদম প্রবলেমের উপরে কাহিনীটা করা হয়, কতটুকু রিসোর্স আমরা নিয়েছি বা এর মধ্যে যতটুকু সংখ্যাটা বোঝাচ্ছে, সাইজটা বোঝাচ্ছে, দ্য রিসোর্স উই আর মোস্ট ইন্টারেস্টেড ইন ইচ টাইম উই ক্যান ইউজ। আচ্ছা এক কাজ করি, কাহিনী না বলে এটা দেখা যাচ্ছে যে কোর্স জিনিসগুলোকে নিয়ে কাজ করা, আমরা দেখছি তারপরে আচ্ছা দুটোতে বলে যাবে ফ্যাক্টরগুলো হচ্ছে কি এইগুলা কি লাগে। রানিং টাইম হচ্ছে কি যে কার উপরে ইনপুট সাইজ আর হচ্ছে কি ইনপুটের নেচার, অর্থাৎ কি ধরনের ইনপুট আমরা দিয়েছি। আচ্ছা মানে রানিং টাইম অফ an algorithm or analyzing an algorithm, এটা হচ্ছে কি যে রানিং টাইম ইজ মেজার্ড বাই নাম্বার অফ স্টেপস অর প্রিমিটিভ অপারেশনস, কতগুলো স্টেপস আমরা কাজ করেছি, কতগুলো অপারেশনস আমরা দিয়েছি। স্টেপস মিন্স এলিমেন্টারি অপারেশনস লাইক, অর্থাৎ কোনটা পরে কোনটা শেষ হচ্ছে, অর্থাৎ আমরা যতগুলো অপারেশন এগুলোকে বলা হয় অপারেটর, যে প্লাস গুণ অ্যারিথমেটিক অপারেটর, এগুলো দিয়ে হচ্ছে কি মেইনলি আমরা দেখার চেষ্টা করেছি কোনগুলা স্টেপস আমরা। আচ্ছা সিম্পল এক্সাম্পল, একটা কোডিং এক্সাম্পল আমরা নিলাম যে সাম এ এর সমান হয় এর চেয়ে যদি ছোট হয় তাহলে i প্লাস প্লাস করব s ইকুয়াল টু s প্লাস ai। সো কিভাবে আমরা এটাকে অ্যানালাইজ করব। আচ্ছা তো এই সাম, সো ফার্স্ট অ্যানালাইজেশন হচ্ছে কি ইকুয়াল দিয়ে, আগে বললাম যে যেগুলো অ্যারিথমেটিক অপারেটর যে অপারেটরগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে কি অ্যানালাইজেশন আমি করি। ইকুয়াল, ইকুয়াল, গ্রেটার দেন, প্লাস প্লাস, প্লাস, তারপর হচ্ছে কি এই এর যে কাজটা নিচ্ছে সেটা, আবার হচ্ছে যে এই যে কমা মানে যেটা শেষ করেছে আর কি যে সেমিকোলন যেটা, এই জিনিসগুলো হচ্ছে কি নিয়ে আমরা ফার্স্টে কাজ করার চেষ্টা করি। তো স্পেসিফিক করে বলে দিচ্ছি যে এই যে যেটা ইকুয়াল এটা একবারই হচ্ছে 1 2 8, 1 নাম্বারটা 2 নাম্বারটা আর 8 নাম্বারটা, এটা হচ্ছে কি একবারই, অর্থাৎ এটা প্রত্যেকবার একবারই কাজ করবে, এটাও প্রত্যেকবার একবারই কাজ করবে এবং এই জিনিসটা হচ্ছে কি লুপ যতবার চলবে ঠিক ততবার কাজ করবে, এইটা লুপ যতবার চলবে ততবার কাজ করবে, বাট যেগুলো ইকুয়াল আছে সেগুলো একবারই কাজ করবে এবং পুরো কাজটা শেষে রিটার্ন ফ্যাক্টর কিন্তু একবারই কাজ করবে, এর বারবার কাজ করবে। যেমন বলছে 1 2 এটা হচ্ছে ওয়ান্স, 3 4 5 6 7 3 4, আর এগুলোতে হচ্ছে কি যে বারবার কাজ করতেছে দুটো যখন ঘুরে ততক্ষণ, অর্থাৎ এন যতক্ষণ পর্যন্ত না শেষ হয় আমি এটার মান যা দিব বা ইউজার যা দিবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সেটা চলতে থাকবে এবং লাস্ট ক্লাসে এক এক করে আগাতে থাকবে। সো তাহলে 3 আর 4 গেল যে ওয়ান্স পার ইচ ইটারেশন অফ ফর লুপ এন ইটারেশন, এন সংখ্যক পর্যন্ত, এন না আসা পর্যন্ত
আমার হচ্ছে প্রত্যেকবার একটা একটা করে করতেই থাকবে, কাজ করতে থাকবে। তারপরে 5 6 7 মানে হচ্ছে কি 5 এর হচ্ছে এই ইকুয়ালটা এন শেষ হবে আর প্রত্যেকবার এই অ্যারেটা ঢুকে ঢুকে এখানে আউটপুটটা বারবার চেঞ্জ হবে, যে আউটপুটটা এখানে আসবে সেটা এটা রিটার্ন করবে, অর্থাৎ এটা একবারই কাজ করতেছে। বাট এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে কি এইটার উপর, আমরা জানি এটা টোটাল তাহলে কতবার কাজ করতেছে আমরা লিখে রাখছি যে 5n + 3, অর্থাৎ আর প্রত্যেকবার হচ্ছে কি n সংখ্যক বার, অর্থাৎ স্যার 5টা অপারেশন n সংখ্যক বার হয়ে যাচ্ছে আর 3টা অপারেশন একবার হয়ে যাচ্ছে, একবার হচ্ছে। তো এইটাই বলছে যে 5টা মোট এই 5টা সংখ্যা, এবারে 5টা জিনিস যেটা n সংখ্যক বার n এর উপর ডিপেন্ড করে হচ্ছে 5 বার, আর বাকি যে 3টা কাজ 1 2 আর 8 নাম্বারটা এটা হচ্ছে 3 বার হচ্ছে, এক্স্যাক্ট 3 নাম্বার 3টা যেটা বলছে 5n + 3, এটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডাইরেক্ট একবারই হচ্ছে, একবারই হচ্ছে। The complexity function of the algorithm is f equal to 5n + 3, সহজ হিসাব। যদিও মানে এটা কিন্তু টাইম আর স্পেস বলি না, শুধু কমপ্লেক্সিটি বলতেছি, অর্থাৎ মোট কতবার কাজগুলো হয়েছে। এই জিনিসটাতে কোনো প্রবলেম আছে? জাস্ট বেসিকটা দেখানোর চেষ্টা স্যার করি। একটা করতে দেন স্যার। করতে দিব, আমাদের ওই ইয়েটা শেষ করতে দিব, বাট আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রেখে দিলাম, আমি করতে দিচ্ছি একটু পরে। সো পয়েন্টটা হচ্ছে কি যে আমি জাস্ট বেসিকটা বোঝানোর চেষ্টা আর কি, যে আমরা কি কি অপারেশনস করতেছি, কতগুলো অপারেটর নিয়েছি, সেই অপারেন্ট কাকে বলে? যেগুলো অপারেশন করতে কাজে লাগে। হ্যাঁ, অপারেটর একটা হচ্ছে অপারেন্ট, অপারেন্ট স্যার এলিমেন্টগুলো অর্থাৎ যাদেরকে নিয়ে কাজ করতেছি, ধরুন আমি বললাম 1 + 2, এই 1 আর 2 হচ্ছে অপারেন্ট, অপারেটর হচ্ছে এরা দুইটা মিলে হচ্ছে অপারেশন। তো এই অপারেশনের কাজ যখন করতেছি তো তখন হচ্ছে কি আমাদের ইয়াগুলো হচ্ছে, দেখো আই হোপ এটা বুঝতে পারছি পয়েন্টটা। আচ্ছা, সিম্পল এক্সাম্পল অফ গ্রুপ 5n + 3, অর্থাৎ n এর মান যদি 10 হয় তাহলে হচ্ছে 5 10 50 এর 53টা স্টেপ, n এর মান 100 হলে 503, n এর মান 1000 হলে 5003, n এর মান 1 লক্ষ হলে 1 লক্ষ না 10 লক্ষ হলে 50 লাখ, 3টা স্টেপস। অ্যাজ n গ্রোস, অর্থাৎ n যত বাড়বে তত হচ্ছে কি আমার এই যোগটাও বাড়বে, nটাও বাড়বে এবং তার সাথে সাথে প্রপোর্শনটাও বেড়ে যাবে, যোগের প্রপোর্শনটাও বাড়বে, ফুললি ডিপেন্ডেন্ট অন আমার n। আচ্ছা, হু ডোমিনেটস ইন প্রিভিয়াস এক্সাম্পল, কে মানে অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটির ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হয় যে পুরো জায়গাটার মধ্যে ডমিনেট করতেছে কে, অর্থাৎ কার পাওয়ার সবচেয়ে বেশি, কে সবচেয়ে বেশিবার মানে অ্যারাইজ হয়েছে, কে সবচেয়ে মানে কাকে দিয়ে হচ্ছে কি মেইনলি আমার কোডটা চলতেছে, ফলাফল চেঞ্জ করতে পারতেছে কি বেশি, মানে রিটার্নে আসার আগে কে সবচেয়ে বেশি প্রভাব ফেলতেছে তাকে সেই হচ্ছে ডমিনেন্টার ফ্যাক্ট। সো সেই হচ্ছে কি মেইনলি কমপ্লেক্সিটিটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে সে। সো হোয়াট অ্যাবাউট +3 ইন 5n + 3, অর্থাৎ +3 যে সংখ্যাটা বলছে এটা অ্যাকচুয়ালি মানে কি বলতেছে, as n gets large the +3 becomes insignificant, যত বেশি n বাড়তেছে ওই +3 যে তিনটা যে ছিল ইকুয়াল দিয়ে কমতেছে, ওগুলো আসলে খুব একটা ভ্যালু থাকতেছে না, আস্তে আস্তে তারা কমতেছে। আচ্ছা, কারণ বিষয়টা আমরা বুঝতে পারতেছেন যে আমরা যখনই n এর মান খালি বাড়তেছে তখন এই তিনটা অ্যাকচুয়ালি আমরা দেখতেছি না, পরে যত বাড়তেছে তখন আমরা খালি শূন্য গুনতেছি, 3 কে লাস্টে কাউন্ট করতেছি, ওই 3 বারবার থাকতেছে ফিক্স, তাই না, প্রত্যেকবার 3টা ফিক্স থাকতেছে। 5 is inaccurate as different operations require varying amounts of time and also does not have any significant importance, অর্থাৎ পুরো জায়গাটার মধ্যে তাহলে +3 আর হচ্ছে শুধু 5 এই দুটো জিনিস কিন্তু অ্যাকচুয়ালি যত টাইম বাড়তেছে বা যত টাইম অ্যাকচুয়ালি n বাড়তেছে তত এই কোএফিশিয়েন্টটা আর এই যে এই সংখ্যাটা এই দুটো কিন্তু আস্তে আস্তে মূল্যায়নটা সিগনিফিকেন্সটা হারাচ্ছে। আচ্ছা, তো what is fundamental in is that the time is linear in n। আচ্ছা, এই লাইনটা পরে বলতেছি যে কেন এটাকে লিনিয়ার বলতেছি, as infinity complexity সেটা হচ্ছে কি as n gets large concentrate on the highest order term, যত n বাড়ে তত হচ্ছে কি টার্মটাও বাড়ে, অর্থাৎ অপারেশনটা আরো বেশি উঁচু হয় বা কার্ভটা উঁচু হয়। drop lower order terms such as +3, drop the constant coefficient of the highest order till that is n। আচ্ছা, nটা এখানে এই লাইনটা বলি what is fundamental is that the time is linear in n, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত n আমার সঠিক থাকতেছে মানে n ফিক্স থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমার কাজটা কি লিনিয়ার টাইম থাকতেছে, অর্থাৎ তার কাজটা একইভাবে চলতেছে। যত n বাড়তেছে, বাট পয়েন্টটা হচ্ছে কি
যতক্ষণ পর্যন্ত আমার যেহেতু আমার শুধুমাত্র এন আছে, এনের উপরে কোনো পাওয়ার টার কোনো কিছু নেই, অর্থাৎ শুধু পাওয়ার 1 আছে, এই জন্য যাই বলি না কেন আমার এইটা লিনিয়ারলি যাবে, ফান্ডামেন্টালি সে লিনিয়ারলি যাবে যতক্ষণ পর্যন্ত আমি এটার উপরে আর কোনো পাওয়ার না দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পাওয়ার বা তার উপর ডিগ্রি 1 আছে। আচ্ছা ওকে, সেই যে বলতে হোয়াট ইজ ফান্ডামেন্টাল দ্যাট দ্য টাইম ইজ লিনিয়ার ইন এন, অর্থাৎ টাইমটা লিনিয়ারলি থাকতেছে, কমপ্লেক্সিটিটা বাড়তেছে না, বাট কমপ্লেক্সিটিটা লিনিয়ার ওয়েতেই, অর্থাৎ একই জায়গাতে বারবার যত আমরা সংখ্যা চেঞ্জ করতেছি এর মান বাড়াচ্ছি, লিনিয়ারলি খালি বড় হচ্ছে আর কিছু না। আচ্ছা বাট যত যত বাড়তেছে তত হচ্ছে কি এই 3 সংখ্যাটার ভ্যালু সবার আগে কমতেছে, 5 এর ভ্যালু আস্তে আস্তে কমতেছে, কারণ এরা দুজনেই হচ্ছে কি খুব একটা এফেক্ট ফেলতেছে না এদের সাথে। The 5n+3 time bound is said to grow asymptotically like n. Asymptotic কথাটার মানে হচ্ছে কি যে আমার যার উপরে ডিপেন্ড করে আমার কমপ্লেক্সিটি বাড়তেছে সে কি হারে বাড়তেছে তার হার। মনে করেন যে ডিমের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তো বাড়ার সময় অ্যাকচুয়ালি কি ডিমের দাম বাড়ার কারণ শুধু ডিম না, ডিমের দাম বাড়ার কারণ কি হতে পারে ডিমের ফিড যে, সো কোনটার কারণে মেইনলি ডিমের দামটা বাড়তেছে ওইটা হচ্ছে ডিম। শুধু যে বাজারের কারণে দাম বাড়তেছে, বাজারটা মনে করেন যে কোইফিশিয়েন্ট, যে বাজার এক সময় বাড়ে কমে বা সিন্ডিকেট বাড়ায় কমায়, আপনি এখানে ফিডের দামটা বলতে পারেন বা সিন্ডিকেটটাকেও বলতে পারেন, সিন্ডিকেটও কিন্তু দাম বাড়ায় কমায়, অর্থাৎ কার উপর বেস করে মেইন জায়গার দামটা বাড়ছে। শর্ট এক ডিম বিক্রি করতে গেলে আমার মুরগি লাগে, মানুষ লাগে, ফিড লাগে, বাজার লাগে, এতগুলো জিনিস লাগে, বাট শুধু একটা জিনিসের কারণে সবচেয়ে বেশি ডিমটার দাম বাড়ছে, বাকি জিনিসগুলো ইনক্লুডেড, বাট একটা বা দুটো জিনিসের কারণে সবচেয়ে বেশি ওয়েতে ডিমটা বাড়ছে, ধরেন সিন্ডিকেটের কারণে বা ফিডের কারণে, ওইটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক। ওটার উপর বেস করে হচ্ছে কি আমার কমপ্লেক্সিটি আসতেছে। স্যার আমরা যখন টাইম কমপ্লেক্সিটি হিসাব করি, টাইম ভার্সেস কোনটা নেই স্যার? জানতে একটা তো টাইম নেই, সেটা বলে লিনিয়ারলি বাড়তে থাকে, আর একটা স্যার কোনটা মানে গ্রাফের মধ্যে, আচ্ছা গ্রাফের মধ্যে টাইম ভার্সেস না, এটার মধ্যে এক্স আর ওয়াই ভার্সেস কাজ করি, মানে এক্স স্যার যেমন এক্সটা আমরা ধরি টাইম, ওয়াইটা কি ধরি? এক্সটা টাইম হচ্ছে না, ওয়াইটাই টাইম হচ্ছে, মানে টাইমটা ওয়াইটা বাড়তেছে, আর এক্স গুলা হচ্ছে কোএফিশিয়েন্ট গুলা যাদের কারণে বাড়তেছে, কত অপারেশন বাড়তেছে, কি পরিমাণ পুজো মানে আশেপাশে যে জিনিসগুলো আছে, যে অপারেশনসের কারণে বা যে অপারেটরদের কারণে আমার ওয়াইটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি এক্স এক্স এর কারণে ওয়াই গুলো বাড়তেছে, এক্স গুলো যত বাড়ে তত ওয়াইটা হচ্ছে এখানে বাড়ে। আচ্ছা this gives us an approximation of the complexity of the algorithm, ignores lot of machine dependent details, concentrate on bigger picture. আচ্ছা সো আই হোপ যে আমরা দেখছিলাম যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড আর হচ্ছে টাইটার বাউন্ড, মানে বিগোকে বলা হয় আপার বাউন্ড আর ওমেগাকে বলা হয় লোয়ার বাউন্ড আর থিটাকে বলা হয় টাইটার বাউন্ড। if fn and gn are two complexity functions we say fn equal to gn। আচ্ছা ওটা আমরা দেখছিলাম মনে হয় স্যার দেখছিলাম স্যার বেস কেস ওর্স কেস আর একটা স্যার এভারেজ কেস। এটা মনে আমি ইয়াতে দেখাইছিলাম যে আগের দিন। আচ্ছা থাক সমস্যা নেই, যদি fn আর gn দুটো কমপ্লেক্সিটি ফাংশন হয়, অর্থাৎ যার উপর বেস করে আমি কমপ্লেক্সিটি তৈরি করব, ফাংশন অফ n and function of f of n and function g of n are two complexity functions, so fn is equal to হচ্ছে g of big fn is order of gn or fn is big O of gn if there are constants c and n such that for n greater than n। আচ্ছা এটার কাহিনীটা হচ্ছে এখান থেকে fn is equal to c into g, মানে হচ্ছে আগে দিন বুঝলাম যে যদি এটা হচ্ছে কি আপার বাউন্ডে, অর্থাৎ ফাংশনটা যা আছে তাটা বেস করতেছে হচ্ছে কি জি এর উপর, অর্থাৎ জি এর যত বাড়তেছে মানে আপার বাউন্ডের ক্ষেত্রে আমি যদি এই জি এর উপর বেস করে এফ এরটাকে দিচ্ছি কাইন্ড অফ যে যেহেতু বলতেছি ফাংশন এনটা হচ্ছে সি ইনটু জি অফ এন, এইটার বিগো, তাহলে জি যত বাড়ে ফাংশনটাও কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ আপার বাউন্ডের ক্ষেত্রে ধরে নেন এটা হচ্ছে কি আমার ফাংশন অফ এনটা এইটা বাড়বে, বাট এটা বাড়ার জন্য আগে জি এন কে বাড়তে হবে, জি এন যত বাড়বে, জি এন যত চেঞ্জ হবে তত হচ্ছে কি ফাংশনটা আস্তে আস্তে বলে এখন এখানে ছিল এখানে আছে
আবার যখন জিএন যাবে তখন আবার ফাংশনটা আবার উপরে বাড়বে, অর্থাৎ ফাংশনের জিএনটার কারণে এফএনটা বাড়তেছে। এই জিনিসটা বুঝতে পারছি? না স্যার। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেওয়া বলি, তাহলে হচ্ছে compare. কালকে আছে ধরেন আমার ফাংশন একটা আছে, আমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতেছি। সো এইটা মনে করেন হচ্ছে i equal to 0, এটা i equal to 0, এটা i less than n, এটা হচ্ছে i plus। মানে পয়েন্টটা হচ্ছে কি যে যত সংখ্যক পরিমাণ আমার এইটা বাড়বে, এক বাড়বে, তত হচ্ছে কি আমার এটাতে চেঞ্জ হবে, অথবা উল্টা যে মানে মেইন বিষয়টা হচ্ছে কি যে আমি যত এইটা বাড়বে, এই পাঁচটা বাড়বে, তত হচ্ছে কি এটাতে চেঞ্জ হবে। এখানে কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে, বাট এইটা চেঞ্জ হইলে এই পাঁচটা বা এই কার্ভটা চেঞ্জ হইলে এই কার্ভটাতে চেঞ্জ আসবে। fx equal to fy equal to x, x এর মতো যত চেঞ্জ আসবে তত হচ্ছে কি আমার y টা বাড়বে। বলতেছি যে x বা x plus 2, যত আমার x এর মধ্যে চেঞ্জ আসবে, বা 2x plus 2, যত x এর মধ্যে চেঞ্জ আসবে তত y টা চেঞ্জ আসবে না। ওইটাই বলতেছি, এই যত আমার 2x plus 2 তে চেঞ্জ আসবে, 2x plus 2 তে যত চেঞ্জ আসবে ঠিক তত পরিমাণ হচ্ছে কি আমার fy তে চেঞ্জ আসবে। এটা যদি বাড়ে তাহলে এইটার কাটটা বাড়বে, এটা বাড়লে এটার কাটটাও বাড়বে। স্যার মানে স্যার একটা লিনিয়ার যাবে আর একটা স্যার এক্সপোনেনশিয়াল বা অন্যরকম যেখানে ইয়ে যাইব, সেটা আলাদা কথা, লিনিয়ার যাক এক্সপোনেনশিয়াল যাক সেটা কথা না। যত পরিমাণ আমার মানে আপারলি যত আমার এই ফাংশন যেটা, অর্থাৎ এইটা বাড়লে এইটা বাড়বে, বাট এইটা একটু বেশি আকারে বাড়বে। স্যার ইনক্রিমেন্ট তো স্যার লিনিয়ারলি বাড়ে। হ্যাঁ, ইনক্রিমেন্ট ওটার উপরে তো স্যার আবার লুপ তো স্যার এক্সপোনেনশিয়ালি বাড়ে। আর নরমাল জিনিসটা কাছে সিস্টেম এখানে পয়েন্ট হচ্ছে big of c into g of n এর উপরে ডিপেন্ড করতেছে। c into g of n টা যখন বাড়বে মানে এই পুরো জিনিসটার উপরে ডিপেন্ড করে এই fn টা বাড়তেছে, অর্থাৎ এইখানে যা আসবে এটার আউটপুট যা আসবে। তার c দিয়ে কি বলছে এটা সাথে এইটা- c দিয়ে তো এখানে লিখে দেওয়া আছে। আচ্ছা না বল সমস্যা নেই। মানে স্যার ও বলতে চাইছে যে c into g of n টা কি বোঝানো হচ্ছে? আচ্ছা, c to g of n হচ্ছে কি, g হচ্ছে যে কোনো একটা ফাংশন, 2x plus 2 একটা ফাংশন লিখছি, এটার সাথে কনস্ট্যান্ট টাইমে কিছু একটা এর আছে, অর্থাৎ মনে করেন এটা হচ্ছে কনস্ট্যান্ট। স্যার একটা লুপ দিয়ে বোঝানো। ধরেন যে এটা হচ্ছে একটা মানে fy equal to x, কনস্ট্যান্ট হচ্ছে 2 এর সংখ্যাটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যত বাড়ি আমরা x বাড়ি না কেন 2টা কিন্তু প্রত্যেকবার সেমই থাকতেছে। ওটার মধ্যে হচ্ছে কি মানে c into g of n, g of n হচ্ছে এটা, c হচ্ছে এটা কনস্ট্যান্ট একটা, অর্থাৎ প্রত্যেকবার 2টা সেমই থাকতেছে, 2 এর আসলে কোনো ভ্যালু চেঞ্জ বা কোনো কিছু না, কনস্ট্যান্ট টাইপের সে প্রত্যেকবার সেমই, বাট g of n টা যেটা সেটার কারণে fy টা চেঞ্জ হচ্ছে, ঠিক একই থাকতেছে। ওই যে ফার্স্টে বললাম না 5n plus 3, যেটা 5n plus 3 এর মধ্যে আমি লুপে আসবো, সমস্যা এখানে নেই। 5টা হচ্ছে c, স্যার এখানে 5 আর c স্যার c না 5টাও c এই প্লাস 3টাও c, আর এটা হলো কি স্যার এটা g of n। g of n, হ্যাঁ এটা হচ্ছে আমার g of n। সো এই কনস্ট্যান্ট টাইমটার কারণে খুব একটা চেঞ্জ হচ্ছে না, মেইনলি এই এনটার কারণে চেঞ্জটা হচ্ছে। তা আমার পয়েন্টটা হচ্ছে কি, যদি আমার এই কি স্যার f of n, হ্যাঁ f of n আর g of n এইটার না এনটাই f of n না, এই টোটালটা পুরোটার কারণে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে f of n, এই পুরোটার কারণে যেটা আসবে এটা হচ্ছে পুরোটা g of n। এই g of n এর উপর বেস করে f n টা আসছে, এইটার মধ্যে কোনটার কারণে বাড়তেছে, এই n এর কারণে বাড়তেছে, এই n এর কারণে এই f n টা বাড়তেছে, বাট এই প্লাস 5 আর 3 এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট, এই জন্য কনস্ট্যান্ট ইনটু g of n, অর্থাৎ g of n এর সাথে g of n টা হচ্ছে কি পুরোটা এই n এর পুরোটা, হ্যাঁ এই g of n এর সাথে হচ্ছে কি c টা কানেক্টেড বা গুণ অবস্থায় আছে, কনস্ট্যান্ট টাইম যে কোনো কিছু থাকতে পারে, কনস্ট্যান্ট ভ্যালু যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ আরেকটা কোশ্চেন স্যার, ওইখানে যে স্যার একটা কার্ভ হলো n0 যে দেখালেন স্যার দুটো মিলছে, ওই কার্ভটা কেন হলো স্যার? ওই কার্ভটা যখন হচ্ছে কি আমার
না হোক, যেটা যেটা দিচ্ছি সেটার মধ্যে যদি কোনো কারণে g অফ n এর জন্য g অফ n 0 এর জন্য যদি f অফ n ও 0 আসে, অর্থাৎ দুইটা ভ্যালু সেম হয়ে যাচ্ছে, তো তখন হচ্ছে কি আমার কার্ভের মধ্যে যখন এটা যাচ্ছে আরেকটা কার্ভ কিন্তু শুরু হওয়ার সময় এই পোর্শনটা সেম থাকতেছে, অর্থাৎ তারা দুজন ইন্টারসেক্ট করছে, দুজনে একই টাইমে শুরু হচ্ছে, বা দুজনের ভ্যালু মানে সহজ ভাষায় বলে দুজনের মানে যে কোনো জায়গায় স্যার যেটা ইনপুট দিছে সেটাই আউটপুট আসছে। এটা কি বলছে যে কোনো জায়গায় হতে পারে ইন্টারসেক্টর। ইন্টারসেক্ট যে কোনো জায়গায় হতে পারে। এটা জাস্ট ওরা বলে দিচ্ছে যে n 0তম টাইমে দুজনে এক পাচ্ছে, এটা ভ্যালু চেঞ্জ হতে পারে। স্যার এই গ্রাফটা কি সবসময় এরকমই হবে নাকি স্যার? এটা মানে ডিপেন্ড করবে স্যার এই যে g অফ c g f এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যদি আপার বাউন্ড থাকলে গ্রাফটা এরকম হবে। অর্থাৎ যখন আপনার fn টা ডিপেন্ড করছে হচ্ছে gn এর উপরে, অর্থাৎ gn টা যদি একটু চেঞ্জ হয় তাহলে হচ্ছে কি fn টার সামান্য পরিমাণ চেঞ্জ হবে, অর্থাৎ উপরে যে আছে তার উপর বেস নিচেটা চেঞ্জ হয়, বলা হয় আপার বাউন্ড। যদি কোনো কারণে এটা নিচে চলে যেত, এটা নিচের কারণে উপরটা চেঞ্জ হতো, ওটাকে বলা হয় লোয়ার বাউন্ড। আর যদি দুই পাশে দুইটাই থাকে তার জন্য দুইজনের জন্য, মানে একটা হচ্ছে মনে করেন গ্রেটারের জন্য আপার, একটা হচ্ছে লেসের জন্য লোয়ার, মানে লেসের জন্য এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার। আর যদি এরকম থাকে মনে করেন যে 2 লেস দেন x লেস দেন 3, এইটাকে বলা হয় টাইটার বাউন্ড। মানে যেটার জন্য হচ্ছে কি যে দুই পাশের জন্য দুজনে যে মানে এই এলক চেঞ্জ হচ্ছে, ওটাকে বলা হয় টাইটার বাউন্ড। যেটার যদি জিএনটা এই কনস্ট্যান্ট টাইম জিএনটা ফাংশনের যে উপরে থাকে তার জন্য এটা চেঞ্জ হচ্ছে, তখন এটাকে বলা হয় আপার বাউন্ড। এটাকে আমরা বেশিরভাগ সময় কাজ করে দেখেন, আমরা যখন কাজ করতেছি তখন কিন্তু বেশিরভাগ সময় এই আপার বাউন্ডটাই পাচ্ছি। এই জন্য বেশিরভাগ সময় বেশিরভাগ কোডের ক্ষেত্রে আমি লুপ দিলাম চাইতে, বেশিরভাগ কোডের ক্ষেত্রে কিন্তু এই বিগ অফ এনটাই বা বিগ কি চিন্তা করা হয়। খুব কম সময়ে আমরা হচ্ছে কি সি অফ জিএনটা এখানে নিচে পাই। এজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাউন্ডটাকেই মানে কনসিডার করি আমাদের কমপ্লেক্স বের করার জন্য। তাহলে যদি দেখি সমস্যা আমাদের এক্সাম্পল আছে, পরের স্লাইডে সবগুলো এক্সাম্পল আছে, আপনার তখন আস্তে আস্তে আরেকটু ভালো বুঝবেন। একটা হচ্ছে বিগ অফ এফএন, আচ্ছা হুইচ ইজ বেটার, আচ্ছা 10 n স্কয়ার ভার্সেস শুধু n কিউব। এটা হচ্ছে ডিরেক্ট, লালটা হচ্ছে কি n স্কয়ার, সেটা কনস্ট্যান্ট টাইমে থাকে, সমস্যা নাই, কনস্ট্যান্ট টেক প্রকার চাইতে হবে কোনো বিষয় না, বাট n কিউবটা হচ্ছে তার উপরে চলে গেছে। আগেই বলছিলাম যেটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাইয়েস্ট সংখ্যক কমপ্লেক্স থাকবে, হাইয়েস্ট সংখ্যক ডিগ্রি থাকবে, ওইটাই হাইয়েস্ট কমপ্লেক্স। যদি n কিউব থাকে ওইটাই। আর এই অর্থাৎ কনস্ট্যান্ট টাইমের আসলে কোনো একটা ভ্যালু নেই, কনস্ট্যান্ট চাইতে খুব টাকা না, n এর পাওয়ার যত আছে তারপর বেস করে হচ্ছে কিরকম কমপ্লেক্সিটি। তো তাহলে এখানে আপার বাউন্ড স্যার যে n কিউব এটা স্যার দুইটা আলাদা আলাদা স্যার, সেই অবস্থা এখানে স্যার দুইটা আলাদা আলাদা টাইম কমপ্লেক্সিটি না স্যার? দুইটা আলাদা টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। আমাকে জাস্ট বলা হয়েছে আচ্ছা দুটা আলাদা টাইম কমপ্লেক্সিটি থাকলেও ওইটাকে যোগ করে ধরেন একটাতে আমরা বিগ অফ n পাইছি, একটাতে বিগ অফ n মাইনাস 1 পাইছি, একটাতে হচ্ছে বিগ অফ লগ n পাইছি, একটাতে হচ্ছে কি বিগ অফ n স্কয়ার, বা তার সাথে হচ্ছে কি আরো 50 গুণ আছে বা 500 গুণ আছে, সঙ্গে হচ্ছে কি n কিউব আছে। সবগুলো যোগ করে বিগ অফ n কিউব আসে, বিকজ অফ হাইয়েস্ট যেটা ওয়ার্স্ট কেসে হাইয়েস্ট যেটা সেটাকে নেওয়া হয়। আচ্ছা কেন হাইয়েস্ট কেসটা নেওয়া হয়? বিকজ অফ আমার এমনও হইতেই পারে যে আমার ভাগ্য ভালো না, আমি কাজ শেষ করতে করতে আমার লুপটা সর্বোচ্চ পরিমাণ লেগে গেল, কোনো একটা জিনিস সার্চ করতেছি, সার্চ করার সময় একদম সবার শেষে যায় আমি হচ্ছে ভ্যালুটাকে পাইছি। আচ্ছা এটা মাঝখানে ঢুকাই, সাপোজ বাবল শট, আজকে বাবল শটটা ছিল, বাবল শটের কিন্তু কি হয় বলেন তো আপনার মনে আছে বাবল শটটা? স্যার শেষের দিকে সামনে চলে আসে। ধরেন বাবল শটটা একটা এক্সাম্পল নিয়ে আমি ধরেন কি আছে -245 0
11 মাইনাস 9। আচ্ছা, এই যে আমি জিনিসটা দিলাম, প্রত্যেকবার এই দুজনের মধ্যে আগে কম্পেয়ার করছি, বারবার কম্পেয়ার করছি, এই দুজন কম্পারিজন, আবার এই দুজন কম্পারিজন, প্রত্যেকবার দুটা করে 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 কম্পেয়ার হতে থাকে। অনেকবার না, তাহলে হইতেই পারে আপনি সর্ট করতে গিয়ে যদি বাকিগুলো সর্টেড থাকে, কিছুটা সর্টেড থাকে, তাহলে ভালো। আর না থাকলে বারবার করতে করতে করতে, এই যে আমি সর্টটা করতেছি এখানে -245 0 11 -9, ফার্স্টে এই দুটোকে সর্ট করলাম, ঠিক আছে, এরপরে এই দুটোকে করলাম, ঠিক নাই, চেঞ্জ করে দিলাম, তারপরে এই পরের পর দুটোকে করলাম, অর্থাৎ এই দুটো শেষ, 3 তারপর 3 আর 4, মানে 0 আর 1 1 2 2 3 3 4 4 5, এভাবে হচ্ছে যেটা হচ্ছে। তো 0 আর 11 এর মধ্যে করলাম, দেখলাম যে ঠিক আছে, আবার মানে পরটা করলাম, প্রথমে ফুলেরটা শেষ করলাম, আবার ফার্স্ট থেকে শুরু করলাম, প্রথমে দুটা করে কম্পারিজন করতে শুরু করলাম, এই দুটো কম্পারিজন করলাম, দেখলাম ঠিক আছে, পরে এই দুটো করলাম ঠিক নাই, এটাকে আনলাম, তারপর এই দুটোকে করলাম ঠিক নাই, এটাকে সামনে আনলাম, তারপর এই দুটোকে করলাম ঠিক নাই, এটাকে সামনে আনলাম, একবার গেল, ফুল একবার আইটারেশন কমপ্লিট হলো, আবার আমি আইটারেশন শুরু করলাম, রিমেইনিং আইটারেশন, আবার আমি আইটারেশন শুরু করলাম। সো আবার আমি আইটারেশন করলে এই দুটা গেল, তারপর আবার এই দুটা, এভাবে করে করে বারবার যাচ্ছে, সর্টেড হয়ে গেছে। হইতে পারে না যে এটা যদি সংখ্যা বেশি থাকে, আরো লাগবে। একটা হচ্ছে না, তিনটা লাগবে। না না, এই পাশটা কাজ শেষ হয়েছে, শর্ট না, এই পাশটা কাজ শেষ হয়ে গেছে, এবার আইটারেশনের কাজটা শেষ হয়েছে, আবার লাগবে সর্টিং, আবার পাশ থেকে শুরু করবে। এইখানে এই পাশ দিয়ে আরো দ্রুত কাজ শেষ হয়ে গেল, কাজ করতে করতে কাজটা দ্রুত হয়ে যাচ্ছে, বাট এটা কারণ হচ্ছে কি আমার ভ্যালুগুলো কম, যদি আমার ভ্যালু বাড়ে, এনের মানটা বাড়ে, তাহলে কি এই ওয়ার্স্ট কেসটা আরো বারবার লাগতেছে না? জি স্যার। সো যদি আমার সংখ্যাটা বাড়ে বারবার, তাহলে কি আমার আর এটার উপর বসে থেকে লাভ আছে? আমাকে আলটিমেটলি এই ফুলটা আমার ইউজ করতে হবে না, একদম লাস্ট আমার যতটুকু পর্যন্ত যায়, এটা কত আমি পরে বলি, বাট যতটুকু পর্যন্ত আমার লাস্ট যায়, প্রত্যেকবার আমাকে তো যেতে হচ্ছে না, এই যে এত দূর পর্যন্ত আমি যাচ্ছি, তো আলটিমেটলি গিয়ে আমাকে আপার বাউন্ডটাই নেওয়া লাগছে, প্রত্যেকবার যে আমাকে আপার বাউন্ড নিয়ে কাজ করা লাগছে, অর্থাৎ এই আপার বাউন্ড কি পরিমাণ তার উপর বেস করেই আমার যে এফএনটা, ফাংশন অফ এনটা ডিপেন্ড করতেছে, যে কি পরিমাণ ভ্যালু আসবে বা কি পরিমাণ কমপ্লেক্সিটি আসবে। আস্তে আস্তে সব জিনিস আসবে, অর্থাৎ বারবার সলভ করে 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 করেই কিন্তু আমরা এই জিনিসগুলোকে আনছি। সো বেস্ট কেসে বিগ অফ এন, বিগ অফ এন বিকজ অফ একবারই হয়ে যেতে পারে, আর ওয়ার্স্ট কেসে হচ্ছে কি বিগ অফ এন স্কয়ার, এন স্কয়ারটা কেন বিকজ অফ হচ্ছে কি, আচ্ছা আমি কোটে যখন যাবো তখন বলবো। স্যার এটা তো স্যার ওর্স কেস হিসাব করলে ইউজ করি তো না, ওয়ার্স্ট কেসটা করে এন স্কয়ার, যদি স্যার আমাদের সবসময় যদি জিজ্ঞেস করা হয় যে টাইম কমপ্লেক্সিটি কি, আমরা সবসময় ওর্স কেসটা বলবো না অলওয়েজ ওয়ার্স্ট কেসটা। তবে যদি আপনি স্পেসিফিকলি লিখে দিতে চান যে বেস্ট কেস এত, ওয়ার্স্ট কেস এত, এভারেজ কেস এত, তাও ভালো, তো একটু কোটের সাথে লিখে দেন যে বেস্ট কেস আমার বিগ অফ এটা আসছে, ওয়ার্স্ট কেস এটা আসছে, আর এভারেজ কেস আসছে, কিন্তু যদি লিখে দেন তাও ভালো। বাট আপনার যদি কোনোটা না পারেন, না বোঝেন, তো শুধু যদি ওয়ার্স্ট কেসটা লিখেন তাও ভালো। বাট বিকজ অফ কেন, আমার যেহেতু আপার বাউন্ড, আমি এখন আসতেছি আস্তে আস্তে যে তো এটার মধ্যে কোনটা বেটার দেন আপনাদের কাছে মনে হয়? স্যার ভালো হইতেছে এন স্কয়ার, স্যার সমান কম ওয়ার্স্ট হইতেছে এন কিউ। আচ্ছা, না না, বেস্ট বলি না, মানে এই বেস্ট কেস বলছি না, কমপ্লেক্সিটি কোনটা ভালো? স্যার এন কিউ এন স্কয়ার। কমপ্লেক্সিটি কোনটা ভালো? মানে না বেশি। ওর্স মানে কেস হিসেবে আসবে, কমপ্লেক্সিটি হিসেবে আসবে। স্যার বেশি কোনটা? বেশি এনকিউ। মানে আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কার উপর বেস করে, আমি শুধু এই ডিসপ্লে উপর বেস করে দিলাম, এটার উপর বেস করে পুরোটা করা যাবে। স্যার হ্যাঁ, স্যার এন কিউ এর উপর বেস করে পুরোটা করা আমরা কি এইটা বলতে চাচ্ছি স্যার, কোনটার হিসাব করলে মনে করেন ওটার মধ্যে সকল হিসাবটা চলে যাবে? চল ওইটা বেস্ট, ওই হিসাবে বেস্ট আছে, অপারেটিভ হিসাবে বেস্ট কোনটা, তাহলে কোনটা এনকিউ। 10 এন স্কয়ার বেস্ট কেসের ক্ষেত্রে হতে পারে, বেস্ট কেস আমি ঠিক আছে, বাট ওয়ার্স্ট কেস বেস্ট কেস বললাম, কিন্তু কমপ্লেক্সিটি হিসাব করে কার উপর বেস করে আমি আগাবো, সর্বোচ্চটা না যেটা আমার সবচেয়ে কাজে লাগবে, কত পর্যন্ত আমি চাইতে পারি, কত দূর কত গ্র্যাভিটি পর্যন্ত আমি ঢুকতে পারি, সেটার উপর বেস করে হচ্ছে কি আমার আগাতে হবে। সো
আপনার কমপ্লেক্সিটি হিসাবে দুইটার হচ্ছে কি জানেন n কিউবটা। অর্থাৎ যদি কোনো কারণে আমার এরকমও হয় যে আমি কাজ শেষ করতে পারতেছি না, অর্থাৎ অনেক নিচে আমার ঢোকা লাগতেছে, তখন আমাকে n কিউব ধরেই আগাইতে হবে। আচ্ছা, comparing functions as input get larger, any algorithm of a smaller order will be more efficient than an algorithm of a larger order. সো যত ইনপুট বাড়বে, ইনপুট যত লার্জার হবে, অ্যালগরিদমটা স্মলার হবে, এবং হচ্ছে কি মানে অ্যালগরিদম অফ স্মলার অর্ডার যেটা ছোট অর্ডারের অ্যালগরিদমটা উইল বি মোর এফিশিয়েন্ট দেন অ্যান অ্যালগরিদম অফ এ লার্জার অর্ডার। আচ্ছা, সহজ ভাষায় সেটা হচ্ছে কি যে আপনি সর্টিং করতেছেন, সর্টিং করার সময় আপনি বলবেন যে স্যার কোন সর্টটা ভালো, কোন সর্টটাকে নিয়ে আমি কাজ করব। আপনার কাছে অনেকগুলো সর্ট আছে, আমি নেটের মধ্যে দেখবেন যে আপনি টাইম কমপ্লেক্সিটি দেখতে হবে কোনটা সবচেয়ে কম। দেখেন বাবল, সিলেকশন, ইনসারশন, মার্জ, কুইক, কাউন্টিং, রেডিক্স, বাকেট, হিপ, শেল, লিনিয়ার। আচ্ছা যাই হোক, সো এই যে শর্ট এতটা শর্ট দেখলাম, সো আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে কোনটা ভালো সবচেয়ে, বা আমি কোন শর্টিংটা নিয়ে এই মুহূর্তে কাজ করব, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যত আপনার ইয়া বাড়বে, ইনপুট সংখ্যা বাড়বে, এর জন্য ফার্স্টে বলছেন যে ইনপুটের উপর বেস করা। যদি ইনপুটের সংখ্যা কম হয় তাইলে আমার সবচেয়ে যেটা কোনটা ভালো সেটা, আর ইনপুট সংখ্যা আস্তে আস্তে বাড়ে। এমন হতে পারে যে আপনার বাবল সর্টটা কিন্তু থার্ড ক্লাস একটা ইয়া টপিক বা থার্ড ক্লাস একটা সর্টিনাল মেথড, বাট কিন্তু যদি আমি ছোট সংখ্যক নিয়ে কাজ করি, অর্থাৎ সহজে বুঝতে চাই, পুরো একটা বড় অ্যালগরিদমের মধ্যে বা পুরো একটা বড় কোডের মধ্যে সহজে বুঝতে চাই, ইনপুট সংখ্যা ছোট, টেস্ট কেসগুলো কম, যার ফলে হচ্ছে আমি বাবল সর্টটাকে ইউজ করে দিলাম, এই মধ্যে পার্টিশনগুলো আমি ইউজ করে দিলাম, তখন আমার কমপ্লেক্সিটি বাড়তে পারে। বাট যত আমার ইনপুট বাড়তেছে, যত আমার ইনপুট সংখ্যা চেঞ্জ হচ্ছে, তত হচ্ছে কি আমার আরো বেস্ট মানে আরো এফিশিয়েন্টে যেতে হবে, কারণ আমি তা না হলে কি শেষ করতে পারবো না, মানে আমার পুরো অ্যালগরিদমটা আর শেষ হবে না। আচ্ছা, আশা করি কোনটা অ্যাকচুয়ালি আমি ইউজ করবো সেটা বুঝতে পারতেছি, ইনপুটের উপরে বেস করে, প্লাস হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা বা সর্টিং অ্যালগরিদমগুলো কোনো ফ্যাক্ট না, বা সার্চ অ্যালগরিদমগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি আপনার ইনপুট প্লাস হচ্ছে আপনার অপারেশন কি পরিমাণ কাজ করতেছেন তার উপর বেস করে। আচ্ছা, Bigo's notation, even though it is correct to say 7n minus 3 is of big O n cube, a better statement is 7n minus 3 is big of n. That is, one should make the approximation as tight as possible. আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি যে টাইটার রাখা, যে খুব বেশি না খুব কম না। যদি আপনি 7n minus 3 এইটার ওর্স্ট কেস বিগ অফ n কিউব বলেন, এটা কিন্তু ভুল না। কেন ভুল না? বিকজ অফ হইতেই পারে তার কাজ করতে করতে তার এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে আমি বলতে চাচ্ছি যে 7n minus 3 ইকুয়াল টু এটা বলতেছি বিগ অফ n কিউব। যদি এটা আমরা জানি যে আমার পাওয়ার এখানে 1 আছে বলে বিগ অফ n এটাকে বলা উচিত, ফিক্সড এটাকে বিগ অফ n বলা উচিত। তারপর আমি বিগ অফ n কিউব বললেও ভুল না। কেন? বিকজ অফ এর বাইরে আর এটা যাচ্ছে না, মানে স্যার এটা আমরা বলতে পারি যে n কিউবের মধ্যেই এটা n কিউবের মধ্যে এটা আছে। সো এটা যদি বলি এটা সঠিক, মানে ভুল না, বাট অ্যাকুরেট হবে, অ্যাকসেপ্টেবল। আরেকটা বিষয় স্যার, যদি 7n স্কয়ার মাইনাস 3 থাকতো তাও আমি ওইটা বলতে পারতাম, তাও আমি n কিউবটা বলতে পারতাম, কিন্তু তখন আমরা ওইটা বলতে পারতাম না, বিগ অফ n। বিগ অফ n বলতে পারতাম, বিগ অফ n স্কয়ার আমরা বলতে চাই। আচ্ছা, বাট তখন হচ্ছে কি টাইটার কেস হচ্ছে বিগ অফ n স্কয়ার, অর্থাৎ n স্কয়ারের কম আসে হবে না, n স্কয়ার থেকে শেয়ার কমবে না, বা n কিউব থেকে শেয়ার বাড়বে না। n স্কয়ারের চেয়ে কম হবে না, n কিউব থেকে সে বাড়বে না। যদি টাইটার কেস বলেন তাহলে হচ্ছে বিগ অফ n স্কয়ার, বা যদি আমি এটাকে স্কয়ার বলতে পারি তাহলে হচ্ছে কি আমার বিগ অফ n স্কয়ারে আসবে, এর চেয়ে বেশি কমবে না, বাড়তে পারে, বাড়তে n কিউবের চেয়ে বেশি বাড়বে না। এই জন্য আয়ের সম্পর্ক আমি n কিউব দিয়ে রাখি। Even though it is correct to say 7n minus 3 is big of n cube, a better statement is big of n. কেন? One should make the approximation as tight as possible. আমরা n কিউব লিখি এটা ভুল হতো না। আপনি যদি আপনাদের যে কোনো অ্যালগরিদম দেওয়া হোক না কেন, আপনি যদি বিগ অফ n কিউব ওর্স্ট কেসে লিখেন, এটা হচ্ছে বাঁচাবে যে কোনো কিছু পারতেছি না, তখন আমি বিগ অফ n কিউব লিখে দিই, এটা কিন্তু ভুল না। থ্যাংক ইউ স্যার। বলে দিলাম কিন্তু ভুল না। ধরেন আমার ওয়ার্স্ট কেস হলো বিগ অফ n স্কয়ার, তখন যদি আমি n কিউব লিখে হ্যাঁ, তাও তো এলো। হ্যাঁ হবে, যদি আপনি বিগ অফ n কিউব লিখে দেন এটা ভুল না। ভুল না। বাট যদি n যদি পাওয়ার 4 আসতেছে,
আচ্ছা যদি n ইকুয়াল 4 আসতেছে তখন যদি আপনি n কিউব লেখেন তাইলে হতে পারে। আচ্ছা বাট পয়েন্টটা হচ্ছে কি টাইটার টেস্টে লেখা ভালো, অর্থাৎ এর চেয়ে নিচে আর নাম নেই সর্বোচ্চ, যে আমি ফেল করতে করতে এই পর্যন্ত আসছি ফেল করে এরপর এক নাম নেই তাহলে একদম মোস্ট অফ দ্য ওয়ার্স্ট লাগাই দেব স্যার, এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার n। ফেল হচ্ছে কি সর্বশেষে জিরো পেতে পারে, মাইনাস তো পাবে না। So, মাইনাস না পাবে। আচ্ছা সো এরপর হচ্ছে যে দ্যাট ইজ ওয়ান শুড মেক দ্য অ্যাপ্রক্সিমেশন অ্যাজ টাইট অ্যাজ পসিবল। সিম্পল রুল, ড্রপ ডাউন অর্ডার অ্যাট আইটেম টার্মস এন্ড কনস্ট্যান্ট ফ্যাক্টর। তো যতগুলো কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে সবগুলোকে ড্রপ ডাউন করে পাশাপাশি লিখে যেটা সবচেয়ে বেশি ছোট হয় ওইটাকে লিখে ফেলা টাইটারটা যেটা। আচ্ছা বি ওমেগাটা লাগবে, যেটাটা লাগবে না, আমি এই ইয়াতে চলে যাই। ওকে আচ্ছা what does this all mean? If fn is equal to big of gn, we say that function of n and function of gn grow at the same rate asymptotically. অর্থাৎ যত আমরা ইনপুট সম্পর্ক বাড়তেছে ঠিক ততটা সম্পর্ক আমরা বাড়ছে। অর্থাৎ যদি দুইটা ইকুয়াল হয়ে যায় দ্যাট মিন্স হচ্ছে কি দুইটা একসাথে এক রেটে বাড়তেছে, অর্থাৎ যত fn বাড়ে তত gn বাড়ে। if fn is equal to big of, এটা হচ্ছে big theta আছে, big of gn হয় and fn is not equal to omega of gn, then we say that fn is asymptotically slower growing rate than gn। অর্থাৎ যে কোনো কারণেই হোক আমার যদি এই দুইটা ইকুয়াল না থাকে, ইকুয়াল না হয় তাহলে হচ্ছে কি একটা হচ্ছে স্লোয়ার হয়ে যাবে। আর fn is equal to omega gn, আমি ওমেগা আর হচ্ছে থিটা নিয়ে বেশি আগাচ্ছি না বিকজ অফ এটা পরীক্ষায় দিচ্ছি না এই জন্য, তাহলে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা জাস্ট স্পেসিফিক্যালি দেখাবো which notation do we use to express the efficiency of algorithm, which of the three notations should we use, কোনটা অ্যাকচুয়ালি আমি ইউজ করতে পারি সেটা হচ্ছে কি as computer scientists we generally like to express our algorithm as big O since we would like to know the upper bound। এতক্ষণ আমি যেটা বলছিলাম যে অর্থাৎ সব ক্ষেত্রে আমরা হচ্ছে কি আপার বাউন্ডটাকে নিয়ে বেশি কাজ করার চেষ্টা করি, দ্যাটস ওয়াই বিগ ওটাকে আমরা সব সময় বেশি কনসিডার করি, বিগ ওটাকে নিয়ে সব সময় কাজ করার চেষ্টা করি। why? if we know the worst case then we can aim to improve it and or avoid it। যদি কোনো কারণে ওর্স্ট কেসটা পেয়ে যায় একবার, এটা বলছে যে বিগ অফ n কিউব লিখেন ভুল না, বাট দেখতে হবে n কিউবের চেয়ে বড় আছে কিনা। এটা एग्जांपल লেখেন। আচ্ছা एग्जांपलটা হচ্ছে এই যে, অর্থাৎ একদম যে ছোট তাকে বলা হচ্ছে বিগ অফ log n, আর যেটা লিনিয়ার কেস সেটা হচ্ছে কি বিগ অফ n আস্তে আস্তে বাড়ছে, বিগ অফ n log n, মানে log এর সাথে আবার একটা n যুক্ত হয়েছে, n স্কয়ার n কিউব ইনটু দি পাওয়ার 4 এক্সপোনেনশিয়াল বানাইছে, টু টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল, হ্যাঁ টু টু দি পাওয়ার n। লিনিয়ার কি তো ইনপুট সাইজটার উপর বেস করে হচ্ছে এখানে কাজ চলতেছে। তো বুঝতেই পারলেন বাইনারি সার্চ হচ্ছে বিগ অফ log n আর স্যার লিনিয়ার বিগ অফ 1 হয় তখন কোন দিক দিয়ে যাবে স্যার? বিগ অফ 1 হলো ফিক্সড, একদম ফিক্সড, মানে এটা যেখানে উঠছে ধরো যে এখান থেকে একদম ফিক্স, মানে কারবার উপরে উঠবে না, কারটা খালি এরকম উঠবে, ওটা হচ্ছে বিগ অফ। যদি আপনি হরিজন্টাল বলেন এটা, ভার্টিক্যাল বলেন এটা, মানে শেয়ার কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। এখানে হচ্ছে কি আপনার কার্ডটা এইভাবে বাড়তেছে, বাট সে শুধু লিনিয়ারলি এইভাবে প্লেন হতে যাচ্ছে, স্যার যে x অ্যাক্সিস দিয়ে যাবে তখন এক্সিস দিয়ে। আচ্ছা suppose a program has runtime big of n factorial, then the runtime for n equal to 1 is 1 second, for n equal to 12 the runtime is 2 minutes, for n equal to 40 the runtime is 6 hours। আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি যতবার আমার লুপটা ঘুরতেছে ওই লুপ ওয়াইজ হচ্ছে কি আমার টাইমটা নির্ধারণ হচ্ছে। আচ্ছা আমি যখন মেইন জায়গাতে যাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা তো কনস্ট্যান্ট টাইম আমরা কিভাবে হচ্ছে কি টেকনিক্যালি জানি, কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্টস হচ্ছে কি যে লুপটাকে অ্যানালাইজ করি ফার্স্টে প্রথমে আমাদের কাজ করতে হবে যেটা হচ্ছে কি লুপটাকে আমরা অ্যানালাইজ করব, দেন হচ্ছে কি নেক্সট লুপগুলোকে অ্যানালাইজ করব, দেন হচ্ছে কি অ্যানালাইজ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস, কয়টা সিকোয়েন্সে কাজ করছে বা স্টেটমেন্ট কতগুলো জায়গাতে আমরা নিচ্ছি, দেন হচ্ছে কি অ্যানালাইজিং কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ ইফ এলস গুলো যেগুলো আছে। আচ্ছা কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্টস গুলো কি সিম্পলেস্ট কেস বিগ অফ 1, স্যার ইফ এলসে কি একটা কেস কাউন্ট হয়? কারণ যে কয়টা থাকে একটা যে কোনো একটা ইনক্রিমেন্ট হয় না, যেমন একটাই হয়, বাট পয়েন্ট হচ্ছে কি যে কন্ডিশনালগুলা যদি ধরেন যে একটা ফাংশন ভিতরে আছে ওইটাকে ফুলে কাউন্ট করা হয়, এরপরে যদি পরে আবার ইফ এলস থাকে ওইটাকে আবার কাউন্ট করা হয়, এজন্য বলছে যে অ্যানালাইজিং সিকোয়েন্স অফ স্টেটমেন্টস। এলসি ফেলসি দিয়ে পাঁচটা দিলাম, পাঁচটা যে কোনো একটা পাঁচটার জন্য পুরো পাঁচটার জন্য একবার দিবেন, জি স্যার। আবার পরে যে নিজের ফাংশন দিলাম ওটা আরেকবার। জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার, আমাদের স্যার log n is big of n n স্কয়ার n into log n, স্যার এইগুলো কোন সময় হবে স্যার দেখাই দিতে হবে?
কনস্ট্যান্ট টাইম কোনটা সেটা হচ্ছে বিগ অফ 1, অর্থাৎ এটা একবারে চলবে, n = 1 বা n = 0, সেটা একবারে চলবে। এজন্য ওটাকে বলা হয় সিম্পলেস্ট কেস কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট অফ সি প্রোডাক্ট টাইপ হচ্ছে x = y। আবার দেখেন খেয়াল করেন কখন হবে আপনি প্রশ্নের অ্যান্সার যাচ্ছি যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট অফ ডাটা টাইপ x = y, এটা একবারে চলবে। x = 5 * y + 1 যাই দেন না কেন এটা একবারে চলবে। az = 5, az এর মান যখন 5 ফিক্স হয়ে গেছে অ্যারেতে, তখন আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি না, তখন একবারে কনস্ট্যান্ট টাইম। কিন্তু ভেক্টর না আমি চেঞ্জ করব, অ্যারেতে চেঞ্জ করা যায় না, ভ্যালু পরিবর্তন চেঞ্জ করা যায় না, দ্যাটস ওয়াই ফিক্সড টাইম। এর অ্যাসাইনমেন্ট যাই করেন অর্থাৎ আর এটা হচ্ছে কি মোস্ট কন্ডিশনাল টেস্ট x বার, যতবার 12 আসবে ততবার হচ্ছে কাজটা করবে, অর্থাৎ একবারই কাজটা করবে। এই পুরো জিনিসটা কি বলা হচ্ছে কনস্ট্যান্ট টাইম। এই সব জায়গার ক্ষেত্রে হচ্ছে কি বিগ অফ 1 আসছে। আপনার কোশ্চেন অ্যানসার আসছে তাহলে আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন কখন বিগ অফ 1 আসছে, যখন তাকে দিয়ে একবারে বেশি কাজ করানো যাবে। একটা স্টেটমেন্ট কমপ্লিট হচ্ছে, একটা স্টেটমেন্ট একবারে একটা মনে করেন যে আপনার মোবাইল আপনি একবারে পাঠিয়ে চলে দেবেন, হ্যাঁ সেকেন্ডটা চলে শেষ, হ্যাঁ না স্যার 5 মিনিট শুকিয়ে আবার চলে মানে একবার করলেই সেই কাজ শেষ, তার আগে কোনো লাভ নাই, সে বিগ অফ 1 কনস্ট্যান্ট টাইম। আচ্ছা loops টাকে আনি, any loops has two parts, how many iterations are performed, how many steps per iteration। অর্থাৎ লুপের ক্ষেত্রে দেখতে হবে যে আমি যে n টা দিছি, যে n সংখ্যক দিছি, ওটা কি n টাকে ফিক্স নাকি এর মান আমি দিয়ে দিছি, মোট কতবার আমি পারফর্ম করতেছি, how many iterations are performed, কতবার iterationটা কেটে যে i = 0 থেকে i less than n i plus plus, অর্থাৎ আমার n সংখ্যক কতবার পারফর্ম হচ্ছে কাজটা। পারফরম্যান্স কি এখানে মনে করেন আমি বলছি যে y = x plus c বা x plus 2। এখানে যদি এনটা আমরা ইউজার থেকে নিয়ে নিই তখন স্যার বিগ অফ এন, আর যদি আমরা ডিফাইন করে দিই i ছোট অথবা 5 এর বড়, মানে 5 এর ছোট যদি থাকে যদি 5 দিয়ে দিই তখন স্যার ওখানে হবে বিগ অফ 5। সংখ্যা কখনো ইয়েতে আসে না, সাইজ ডাইরেক্ট সংখ্যা তখন কি স্যার লগ constant time। n হবে স্যার বিগ অফ n, মানে পুরো লুপ একবার চলে তো লগ অফ n হয়, বিগ অফ লগ অফ n পরে লগ n পরে কতবার আইটারেশনটা হচ্ছে, এটার মান কতবার আইটারেশন হচ্ছে, 1 2 হচ্ছে আইটারেশনটা হওয়ার পরে প্রত্যেকটা আইটারেশন কতগুলো স্টেপ আছে। এই যে আইটারেশনটা আমি করলাম এখানে n সংখ্যক আইটারেশন হচ্ছে, আইটারেশনের পরে আবার এখানে কয়টা স্টেপ আছে, কতবার কাজ করার পরে আবার ব্রেক করবে, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি লুপ এরিয়া, যে ফার্স্ট কমপ্লেক্সিটিটা। এগুলো মতো দেখেন যে লুপ হ্যাজ টু পার্টস, how many iterations are performed, কতবার আমি আইটারেশনটা করতেছি, অর্থাৎ i less than n, অর্থাৎ লুপটাকে নষ্ট করলাম, লুপের ভিতরে আইটারেশনের মধ্যে কতগুলো স্টেপ হচ্ছে। সো ফর j = j less than n j plus plus, এটা n সংখ্যক বার আইটারেশন হচ্ছে, প্লাস হচ্ছে বা n এর আগ পর্যন্ত আইটারেশন হচ্ছে, তারপরে এই আইটারেশনের মধ্যে কতবার এই কাজটা হচ্ছে, সাম ইকুয়াল টু সাম প্লাস j। এই দুইটার উপর বেস করে মেইনলি হচ্ছে কি লুপ থেকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি কোনটা কমপ্লেক্সিটি। লুপ এক্সিকিউট n টাইমস 0 থেকে n - 1 পর্যন্ত, 4 = 0 1 স্টেপস পার ইটারেশন, অর্থাৎ ধরেন যে আমি ধরে নিলাম হচ্ছে 4, তো আমার হচ্ছে কি এত সংখ্যক বার বিগ অফ 1 পার ইটারেশন, অর্থাৎ এই জায়গাটা মনে করেন এই জায়গার মধ্যে হচ্ছে কি ইটারেশন বিগ অফ 1 হচ্ছে এই জায়গাটা। এখন যদি স্যার একটা কাউন্ট প্লাস প্লাস দেয় তখন কি স্যার 2 এর হবে স্যার? বাড়বে বাড়বে বাড়বে, বাট এটা চেঞ্জ হবে না, আপনি কিন্তু প্রত্যেকবার পোস্ট কেসই দিচ্ছেন, চেঞ্জ হচ্ছে না, যেহেতু আপনি এখান দিয়ে নিয়ে আসছেন। স্যার তখন তো স্যার পোস্ট কে স্যার বাইরে যাবে স্যার। এখন তো স্যার যে 4 স্টেপে আছে সাম একবার হইতেছে, আমি সামের নিচে আরেকটা কাউন্ট প্লাস প্লাস দিলাম, তখন তো স্যার প্রতি আইটারেশনের জন্য 2টা করে কাজ হইতেছে, কাজ হচ্ছে 2টা করে, অর্থাৎ দেখেন এই যে ভালো কথা বলছেন, মনে করেন প্রথমবার আপনি যে লুপ চালালেন, লুপের মধ্যে বিগ অফ n সংখ্যক কাজ চলতেছে, এরপরে লুপের ভেতরে আইটারেশনে যখন কাজ দিচ্ছেন ওইখানে মনে করেন বিগ অফ n প্লাস n কাজ চলতেছে, আবার মনে করেন বিগ অফ n ইনটু 1 সংখ্যক কাজ চলতেছে ভেতরে, আলটিমেটলি সবগুলো যোগ করলে এটা হচ্ছে কত 2n, তাই না, বিগ অফ 2n, বিগ অফ শুধু n, এটাও বিগ অফ n, তিনটা যোগ করে ওর স্পেসে বিগ অফ n টাইটেল বাউন্ডারি n না 2 এর স্যার। স্যার n এর সাথে 2 এর 2 তো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টটাকে কখনো সামনে আনি না আমরা, 2n এখানে দেন প্রবলেম না, এটা সঠিক, আপনি যদি এখানে 2n দিতেন সঠিক, বাট আমরা 2n এর বদলে n টাকে হচ্ছে এই করি, কারণ হচ্ছে কি
যখন সংখ্যা বাড়বে আস্তে আস্তে ফার্স্টে বললাম না যত আমার সংখ্যা বাড়বে ফার্স্টে আমি বললাম যে এই যে 2n যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো রে তো ইগনোর করব n এর মান যদি 1 হয় 2, n এর মান যদি 100 হয় 100 হয় 200, n এর মান যদি 1000 হয় 2000, আবার যদি n এর মান আরো বাড়ে মনে করেন যত বাড়তেছে আমার তখন কি আমার অ্যাকচুয়ালি 2 কত সেটা কি আমার আসলে দরকার আছে দেখার, কতটা শূন্য আছে সেটা আমি দেখতেছি। অর্থাৎ দুইটা অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করতেছে না আমি যখন এটা নিয়ে কাজ করতেছি। স্যার এই যে এখানে যে দিছে টোটাল টাইম ইকুয়ালস টু n ইনটু বিগ অফ 1 বিগ অফ 1 কেন এটা একবার কাজ জি স্যার ওইটাই আমি বলতেছি যদি দুইবার হয় তখন স্যার যে n ইনটু 2 হয়ে স্যার 2n হবে কি স্যার নিচের লাইনে যে লেখা আছে এটা আমার যদি এখানে বিগ অফ 1 ও থাকতো বিগ অফ 1 ও থাকতো তাও আমার এটি আসে সবগুলো যোগ করে এটি আসবে টাইটার বাউন্ডে এর চেয়ে নিচে আর যাবে না এটার উপরে আর যাবে। আমার লুপটা যা আমি দিচ্ছি আমার লুপ যখন কাজ করতেছে লুপের মধ্যে প্রথম কথা হচ্ছে কি আমার কতবার আইটারেশন হয়েছে মানে স্যার লুপের ভিতরে আর যদি কোনো লুপ না থাকে তাহলে স্যার বিগ অফ n বিগ অফ এই জিনিসটা বুঝতে পারছি। আপনারা যখন কন্টেস্টে ইয়া করেন কমপ্লেক্সিটিকে অ্যানালাইজ করেন না স্যার সর্বোচ্চ মানে 2 সেকেন্ডই থাকে স্যার। স্যার অনেক সময় হয় কি স্যার যখন আমরা করি না তখন ওই যে টেস্ট কেস মানে সবগুলা ওরা করতে পারে না 50টা 90টার পরে শেষ দিয়ে দেয় যে টাইম আউট তখন আবার Time limit exceeded. অন্য আউটপুট করা লাগে। আমি আগে কি আচ্ছা। করতাম পরে অবশ্যই হোয়াট অ্যাবাউট দিস ফর্মুলা আমরা এই ফর্মুলার মধ্যে ফিক্স করে দিছি এর মান 100 ইট সাম ইকুয়াল টু 0 জে জে ইকুয়াল টু 0 জে লেস দেন 100 জে প্লাস প্লাস সাম ইকুয়াল টু সাম প্লাস জে অর্থাৎ সাম ফার্স্টে 0 ছিল 0 প্লাস জে মানে 0 কি হচ্ছে প্রথমবার হচ্ছে কি মানে 100 পর্যন্ত যাচ্ছে তাই তো স্যার লুপের সি কি স্যার রিকারশনের টাইম কমপ্লেক্সিটি কম কম কিছুটা কিছুটা কম লুপ যত বাড়ে ওই লুপের উপর বেস করে আমার কাজটা হয় আর রিকারশনের ক্ষেত্রে কিন্তু আমরা লুপ খুব বেশি ইউজ করি কিন্তু স্যার স্পেস কমপ্লেক্সিটি পারে কমপ্লেক্সিটি হচ্ছে কি যে দুই ধরনের আমি এখন টাইম কমপ্লেক্সিটি আছি রিকারশনের ক্ষেত্রে যেহেতু আমার কাজ বেশি করতে হয় ভেরিয়েবল বেশি লাগে মেমোরি সংখ্যা একটু বাড়ে স্পেস বাড়ে বাট লুপ কম আইটারেশন কম পারফরম্যান্স কম দ্যাটস ওয়াই টাইম কমপ্লেক্সিটিটা কম থাকে বেসড অন বা কম্পারিজন উইথ লুপ একটা পাইতে গেলে আরেকটা ছাড়তে হবে। আচ্ছা কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ফার্স্টে হচ্ছে কি 100 থেকে কম আমি 1 দিয়ে শুরু করলাম তাহলে আসলে 1 একের পরে আবার 1 প্লাস 2 এভাবে করে করে 100 পর্যন্ত গেলাম তাই তো লুপ এক্সিকিউট 100 বার কারণ 0 থেকে 99 বার কয়টা হয় 0 থেকে 99 বার গেলে কত হলো 100 হলো সো 100 বার হচ্ছে কি আমার লুপটা এক্সিকিউট করলো তো 01 হচ্ছে পার আইটারেশন প্রত্যেকবারই হচ্ছে কি আইটারেশন একটা একটা করে হচ্ছে প্রত্যেকবার অর্থাৎ আমি বলছিলাম কি যে how many steps per iteration or how many iterations are performed loop execute 100 times big of 1 steps per iteration 100 into big of 1 is equal to big of 100 into 1 is equal to big of 100 big of 1 এটা একটু বোঝা লাগবে দেখেন আমার এখানে কিন্তু n সংখ্যক না n এর মান যা দেওয়া খেয়াল করেন যখন আমার big of n ছিল কেন হয়েছিল বিকজ অফ I equal to 0 I less than n I plus plus n এর মান কত তার উপর বেস করে যদি n এর মান ফিক্স করে দেওয়া থাকে দ্যাট মিন্স এইটার চেয়ে বেশি আর হবে না n এর মান যখন আমার ফিক্স আমি n কে যখন ফিক্স করে দিলাম 10 এ অর্থাৎ প্রত্যেকবার আইটারেশন কতবার হচ্ছে কি একবার করে কাজ না হচ্ছে যে একবার মানে স্যার কনস্ট্যান্ট ভ্যালু থাকলে এটা 1 হয়ে যাবে একদম যে মনে করেন 5 দিলাম এখানে I less than 5 হ্যাঁ তারপর হচ্ছে কি এই 1 প্লাস 2 এরপর হচ্ছে কি 3 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 3 প্লাস 3 তাহলে তারপর হচ্ছে কি 3 3 6 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 6 প্লাস 4 আর তারপর হচ্ছে কি 10 ইকুয়াল টু আচ্ছা 1 2 3 4 5 না আমি যদি আচ্ছা 0 থেকে শুরু করছি তো আমি যদি 1 থেকে শুরু করছি 1 থেকে শুরু করে 6 পর্যন্ত করি তাহলে 1
1 plus 2 10 প্লাস 5 15। তাহলে দেখেন এই জিনিসটা বুঝছেন তো কি করছি বলুন তো? স্যার সাম প্লাস সাম প্লাস x সাম প্লাস অথবা কি সাম বলছো? প্লাস সাম প্লাস আই সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। বলে দিয়েছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস আচ্ছা সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর সাম প্লাস ইকুয়াল টু আই। সাম ইকুয়াল টু সাম প্লাস আই লিখতেছি। এইখানে কতবার সহ কাজ হচ্ছে? একবারে ফিক্সড একবার, এখানেও ফিক্সড একবার, এখানেও ফিক্সড একবার, এখানেও ফিক্সড একবার, এখানেও ফিক্সড একবার। অর্থাৎ 6 এর 1 পর্যন্ত মানে 5 পর্যন্ত আমি যে কাজ করছি, মোট 5 বার যে কাজ করছি, একবারের বেশি কিন্তু ইটারেশন হয় না এখন প্রত্যেকবার। অর্থাৎ এই প্রত্যেকটাতে হচ্ছে কি আমার বিগ অফ 1 সংখ্যক আসছে। স্যার মানে আইও তো বাড়ছে স্যার, এখানে আরেকবার অপারেশন হচ্ছে না স্যার। কোনটা? এই যে এখানে 1 2 3 4 সিরিয়ালে বাড়ছে না স্যার, হ্যাঁ ওইখানেও তো আরেকটা ওই যে হচ্ছে 5 ইনটু i 5 ইনটু 1 5 কতগুলো আসছে, কতগুলো সংখ্যক মানে আই এর মানটা তো স্যার ইনক্রিমেন্ট হয়েছে স্যার, তাহলে দুইবার আই এর মানটা যখন ইনক্রিমেন্ট হয়েছে, আই মানে ইনক্রিমেন্ট ভালো, কিন্তু ফার্স্ট আই শুরু হয়েছে হচ্ছে বিগ অফ 1 দিয়ে, এটা একবার তো হলো, হবে না। একবার হলো বিগ অফ 1, এটা বিগ অফ 1 একবার হলো এটা। তারপর হচ্ছে কি i less than 6, i less than 6 যখন হচ্ছে, এই কথাটা বারবার মাথায় রাখবেন যে কতবার আইটারেশন হচ্ছে, স্টেপ অফ আইটারেশন, আইটারেশনের ভিতরে হচ্ছে কি কতগুলো স্টেপ আছে, হাউ মেনি আইটারেশনস আর পারফর্ম, কতগুলো আইটারেশন হয়েছে, কতগুলো আইটারেশন পারফর্ম করা হয়েছে, আইটারেশনের ভিতরে কতগুলো স্টেপ আছে। আইটারেশনস হয়েছে 5 বার, মোট 5 আইটারেশনস হয়েছে, আইটারেশন 5 বার হয়েছে। আইটারেশনের ভিতরে কাজ কয়বার হয়েছে? 1 2 3 4 5, ফিক্সড সংখ্যক 5টা কাজ হয়েছে। অর্থাৎ আপনি যদি বলেন বিগ অফ 5 ইনটু 1, আমি কিন্তু এর এখানে দিতে পারতেছি না, 5 বারই কাজ হচ্ছে, 5 এর বেশি কাজ এখানে হবে না, ফিক্সড সংখ্যক। দ্যাটস ওয়াই আমি বিগ অফ 1 ইনটু 5 ইনটু 1 আলটিমেটলি কিন্তু আমার বিগ অফ 1 ই হচ্ছে, ওই মানে বিগ অফ 100 যেটা এখানে ছিল বিগ অফ 100, তো আমার এখানে হচ্ছে বিগ অফ 5 আর বিগ অফ 5 টা সবার বড়, তো বিগ অফ 5 না লিখে ওটাকে বিগ অফ 1 ই লেখা, কেন? কনস্ট্যান্ট থাকলেই 1 নেব। কনস্ট্যান্ট থাকলে 1। লুপ আমার 100 বার এক্সিকিউট হয়েছে, বাট 100 বার প্রত্যেকটাই কিন্তু ফিক্স, একবার একবার করে হচ্ছে। যদি n হইতো তাহলে বিগ অফ n হইতো, আর যদি সংখ্যা থাকে মনে রাখবেন যাই থাকুক না কেন, এই যে এইটা লেস দেন যেটা, এইটাকে আগে সবার আগে ধরবেন। এটা হচ্ছে কি আমার কমপ্লেক্সিটি বের করার ক্ষেত্রে স্যার সবার এখানে আগে কোনো জিনিসটা প্রায়োরিটি টেবিল আছে যে কোনটাকে আগে দেব, কোন অপারেটর নাই। আমরা বুঝবো কেমন কেমন দেব স্যার? প্লাস আচ্ছা, আছে, হ্যাঁ, মাইনাস আছে, গুণ আছে। এটা এক আর কি, আপনারা যেটা আগে ধরে মানে এইটাকে নিয়ে কাজ করবেন। যদি এই ধরনের কোনো ইজিয়ার থাকে, মানে এই জায়গাতে কোনো প্যাচ নাই, এই জায়গাতে কোনো প্যাচ নাই, তখন হচ্ছে কি জাস্ট এটা নিয়ে কাজ করবেন। আমার স্যার যদি কন্ডিশনাল থাকে ফিল্ডস বা হয় থাকবে তখন কনসেপ্ট কনসেপ্ট কোনটাকে আগে দেব স্যার? আগে দেখবেন কনস্ট্যান্ট টাইম, কনস্ট্যান্ট টাইম কি আছে শেষ করে তারপর তুমি হচ্ছে লুপ। আমি আসতেছি একটা আসতেছি। আচ্ছা এটা কি বুঝতে পারছি এটা কেন বিগ অফ 1 1 হয়েছে? হ্যাঁ 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 কনস্ট্যান্ট কেসে, হ্যাঁ কনস্ট্যান্ট কেসে বেস টোর্স কিচ্ছু না, কনস্ট্যান্ট কেসে যা আছে বিগ অফ 1 ই আসবে। কনস্ট্যান্ট কেসে বেস টোর্স সব ক্ষেত্রে একবারই, কনস্ট্যান্টে কোনো ওর্স কেস নেই। আপনি কনস্ট্যান্ট টাইম আমি বললাম না, আপনি মোবাইলটা যে বাড়িতে ঢোকালেন একবারই, মানে ওর্সটা ওইটাই বেস্ট ওইটাই, স্যার কনস্ট্যান্ট তো বেস্ট কেস কনস্ট্যান্টটাই বেস্ট, ওইটাই বেস্ট, ওইটাই যদি ওই বেস্টটাকে ওর্স ধরে তো ওর্সটাই হচ্ছে বেস্ট। মানে তাকে একবারের বেশি আর তাকে নিয়ে কাজ করা যায় না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট টাইম বিগ অফ 1। আর যদি আপনি লুপ নিয়ে ফার্স্টে লুপটাকে হচ্ছে কি ধরেন, ওই লুপটার মধ্যে প্রথমে আপনাকে কি করতে হবে, কয়টা আইটারেশন, এক, দুই নম্বর কি আইটারেশনের মধ্যে কয়টা স্টেপ, এই দুটোর কথা বারবার খেয়াল রাখবেন। হাউ মেনি আইটারেশনস, হাউ মেনি আইটারেশনস পারফর্ম, আর এই আইটারেশনের মধ্যে হাউ মেনি স্টেপস।
আচ্ছা এক্সাম্পল দেখাই, হ্যাভ এ লুক এট দিস কোড সিকোয়েন্স ইন্ট I equal to 1 দেখেন ইন্ট I equal to 1 এটা কনস্ট্যান্ট টাইম I equal to 1 এটা কনস্ট্যান্ট টাইম এক্সিকিউট একবারই হবে একবারে বেশি হবে না while I less than n এখানে কতগুলো কম্পারিজন হচ্ছে কি n সংখ্যক অর্থাৎ যতবার n ঘুরবে যতবার আমার 5 হবে ততক্ষণ শ্বাস চলবে আচ্ছা দেখ সো যখন আমার n কম্পারিজন হচ্ছে লিস্ট অফ সিকোয়েন্স স্টেটমেন্টস কতগুলো স্টেটমেন্ট বা কতগুলো সিকোয়েন্স আমি কাজ করছি প্লাস হচ্ছে এক্সিকিউট n টাইমস let's presume that there is constant c steps present here so we have c into n steps মজার বিষয় দেখেন প্রত্যেকটা জিনিসকে ফিক্স করে 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 আমরা কাজ করতে পারবো প্রথমে যখন I equal to 1 ছিল এক্সিকিউট করতে হচ্ছে কি একবার big of 1 তারপরে যখন while I less than n গেছে তখন হচ্ছে কি আমার n সংখ্যক কম্পারিজন অর্থাৎ big of n কম্পারিজন লিস্ট অফ সিকোয়েন্স let's presume অর্থাৎ হচ্ছে কি যতবার কাজ চলতেছে ততবার হচ্ছে কি তাহলে big of c into n c into n অর্থাৎ কনস্ট্যান্ট টাইমে এই কটা সিকোয়েন্সই কাজ হচ্ছে গেল তারপর হচ্ছে কি এইটাও ঠিক একই ভাবে big of n বুঝিয়ে মনে জিনিসটা খেয়াল করেন I equal to 1 যখন হচ্ছে এই দেখেন I equal to 1 যখন হচ্ছে তখন একবারই কাজ হবে কনস্ট্যান্ট টাইমে তার কাজ একবারই হবে এরপরে আমি যখন লুপটা শুরু করলাম ফর লুপ দেন বা হোয়াইল লুপ দেন এই লুপটার মধ্যে এর সংখ্যকই কিন্তু কম্পারিজন হবে অর্থাৎ যতক্ষণ I চলতেছে I আমি 1 দিছি I মানে তো ফিক্স অর্থাৎ n এর মান যা দেব প্রত্যেকবার এই I equal to 1 এর সাথে কিন্তু কম্পেয়ার করবে I এর মান তো চেঞ্জ করি নেই হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু আগে হচ্ছে কি এটাকে দিয়ে তারপর লাস্টে হচ্ছে শেষ করা হয় ভিতরে কোনো কিছু না দিয়ে হোয়াইল লুপটা মনে আছে আপনাদের জি স্যার প্রথমে স্যার যে ইনিশিয়ালাইজেশন পরে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন পরে হচ্ছে কন্ডিশন তারপর হচ্ছে কি ওই ইমপ্লিমেন্ট আচ্ছা সো I equal to 1 এটা ফিক্সড টাইম গেল big of 1 দিলাম তারপর যখন শুরু করলাম I less than n n এর মান কত আমি জানি না বাট কম্পারিজনটা n সংখ্যক পর্যন্ত বার হবে n তম বার পর্যন্ত আমার কম্পারিজনটা হবে সো n তম বার কম্পারিজন করার মানে হচ্ছে কি big of n আমি নিয়ে আসলাম তারপর হচ্ছে কি বুঝলাম যে how many steps in the iteration কতগুলো স্টেপস আছে না ইটারেশন ভিতরে n সংখ্যক ইটারেশনস হচ্ছে ইটারেশন ভিতরে কতগুলো স্টেপ আছে তার সিকোয়েন্স আমি দেখব এখানে দেখলাম ধরে নিলাম কি যে আমার c সংখ্যক আছে কনস্ট্যান্ট সংখ্যক ধরে নিলাম 5 বার হচ্ছে কি আবার হবে এই মোট 5টা হচ্ছে কি স্টেপ আছে আমার তো এইজন্য 5টা স্টেপ ফিক্স করে দিলাম কিন্তু ফিক্স বুঝতেছি না এই c টাকে ধরে নিলাম c মানে কনস্ট্যান্ট এটা 5 বার কাজ হবে 5 বার সংখ্যক এর কাজ এর বাদে আগে পিছে যা আছে সব বাদ দেখো এটা স্যার তারপরে তাই স্যার স্যার এক্সামে যখন আসবে তখন কি আমরা স্যার আমাদের কোড দেওয়া থাকে আমরা কিভাবে ম্যাথ করে করে দেখাবো নাকি জাস্ট ডাইরেক্টলি লিখে দেব বিগ অফ এ রুলস থাকে আচ্ছা একটা ব্রেকেট দিন একদিন পরীক্ষার হলে বলি পরীক্ষার হলে হচ্ছে কি যে প্রথম কথা প্যারাল কি বলছে এগুলো প্র্যাকটিস করবেন বইয়ের মধ্যে আছে বইয়ের মধ্যে প্রচুর প্র্যাকটিস আছে আমাদের ইয়ার জন্য কম্পিটিশনের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাইলাম আরেকবার করে আমি জানি অনেকেরই এখানে ব্যস্ত থাকবে কারণ এই পুরো ইয়ার মধ্যে এই ডিএস এর মধ্যে সবচেয়ে ঝামেলা লাগে এক জায়গায় কমপ্লেক্সিটি আচ্ছা সো এই কমপ্লেক্সিটি করার জন্য হচ্ছে কি প্রথমে আপনাদেরকে প্র্যাকটিস করা লাগবে কয়েকটা যখন কোড প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আটকায় গেছে তখন আমার কাছে বলবেন আমি হচ্ছে কি ওইটাকে ভেঙে ভেঙে দেখাবো তবে কোডটাকে যত বেশি ভাঙা যায় তত বেশি ভালো তত বেশি আপনার কমপ্লেক্সিটি এর আগে তো আর কোনো ক্লাস নেই তাহলে স্যার চেক করব কিভাবে ফুল কমপ্লেক্সিটিটা আপনার এই সেমিস্টার ধরে চলবে আমাদের পরীক্ষার হলে আসতে পারে কি ধরেন আমি আপনাকে বললাম যে আমাকে big of n স্কয়ারের উপরে কাজ দেখা আপনি কি করলেন একটা লুপ দিয়ে বা কোনো কিছু দিয়ে কাজ করে দিলেন তার ভিতরে একটা রূপ দিয়ে দিলাম আপনি দেখেন হয় আপনি কি করতে পারেন একটা লুপ দিয়ে তার মধ্যে n স্কয়ারে কাজ করতে পারেন অথবা নেস্টেড লুপ দিয়ে এক লুপের ভিতরে আরেক লুপ দিয়ে n into n মাইরে আপনি গুণ করে n স্কয়ার দিবেন স্যার আমাদের কি টোটালি পুরো স্টেপ দেখাই দেবো না স্যার দুইটা লুপ আছে তার মানে তো স্যার এখানে ওয়ার্স্ট কেস হবে স্যার n স্কয়ার ডাইরেক্ট n স্কয়ার লিখে দিলাম তবে এটা দেখাই দেওয়া ভালো আপনি big of n স্কয়ার যদি আপনি এভাবে করে দেখাই দেন বেস্ট মনে করেন আপনারা পরীক্ষা দিচ্ছেন ওই সেকশনে পরীক্ষা দিচ্ছেন কেউ হচ্ছে কেউ সুন্দর করে যেগুলো দেখা গেছে তাকে অবশ্যই আমি ভালো মার্কস দেবো বা মানে টিচার ভালো মার্কস দেবে দেন হচ্ছে কি যে আস্তে আস্তে যারা আসবে
স্যার একটা एग्जांपल দেন দেখি আমরা পারি কিনা শিখছি যে আচ্ছা নিচে জাস্ট একটু শেষ করে দিচ্ছি एग्जांपल হচ্ছে কি আমাদের ইয়াটা আজকে এই যে বাবু ছোট দেখলেন বাবু ছোটের কোডটা দেখেন ওটা দেখে হচ্ছে আমরা বের করতে হবে বাবু ছোট দেখবেন স্যার তারপর হচ্ছে একটা কোড লিখে দেন স্যার ওটা আমরা টাইপ কম্প্লেক্সিটি বের করি বাবল করতে এমনি বলা যায় স্যার এটা এন স্কয়ার এর তো জানি এর খাতা কলমে বের করব প্রথম লুপে n দ্বিতীয় লুপে n গুণ করে দিলাম n স্কয়ার এই স্টেপ করা লাগবে নিচে দেন এরকম করে আপনি ইঞ্জিনিয়ারিং মানে বুঝছেন আমি নিচে ভিতরে আরেকটা এ লেগে আচ্ছা স্যার এটা ব্রেক দিবেন 10 15 2 আচ্ছা করলাম সিস্টেমটা হচ্ছে কি সবচেয়ে ছোট যে স্মলেস্ট যে তাকে আগে বের করে ক্যামেরাকে এই দিকে আসতেছে না আসলে না আমার না লাগবে না আচ্ছা আগে হচ্ছে কি সবচেয়ে ছোট যে তাকে বের করবে মনে করেন এখানে সবচেয়ে ছোট কে 2 এই 2 এর সাথে এই প্রথমটা হচ্ছে কি কম্পেয়ার করে সলভ করে দিবে তাহলে 2 আসলো আর 2 সেখানে এসে বলবে আর বাকি যা আছে তাই 12 10 15 এরপর সবচেয়ে ছোট কে তাকে খুঁজে 10 বের করে 2 শেষ বাট আপনি হচ্ছে কি সেকেন্ড ডেটা তার সাথে আপনি করবেন করে তাহলে 2 10 অর্থাৎ ফার্স্টটার সাথে প্রথমটা মানে সবচেয়ে ছোটটার সাথে প্রথমটা এরপর সবচেয়ে ছোটটার সাথে দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থ এইভাবে এটা হচ্ছে ইয়া দেখেন এইভাবে তো আমরা বুঝতে পারি একদম ওই যে ভাই লাগে একটা ল্যাঙ্গুয়েজ আছে ওই আমরা লেখা আচ্ছা দেখেন সবচেয়ে মিনিমাম কোনটা আগে হচ্ছে কি সবচেয়ে মিনিমামটা বের করা মিনিমামটা বের করে তারপর হচ্ছে কি সিলেকশন না আচ্ছা সব করা 2 12 10 15 20 আচ্ছা ফার্স্টে হচ্ছে কি দেখবেন সবচেয়ে মিনিমাম কোনটা আছে 2 জায়গাতে সলভ করে দিলাম তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা গেল তারপরে হচ্ছে কি দেখলাম সবচেয়ে মানে প্রথমে আমরা দেখবো সবচেয়ে ছোটটা দেখে ছোটটার সাথে হচ্ছে কি মিলানোর চেষ্টা করবো মিলায়ে তারপর হচ্ছে দেখবো যে প্রত্যেকটা একটা করে দেখার চেষ্টা করবো অর্থাৎ মানে এটা হচ্ছে কি মেইনলি বের করছে কোনটা সবচেয়ে ছোট এই পোর্শনটা হচ্ছে কি সবচেয়ে ছোট কোনটা বের করতেছে এখান থেকে দেখতেছে যে এটা হচ্ছে সবচেয়ে ছোট কে পরে দেখো এটা দেখে বের করলো যে এটা হচ্ছে সবচেয়ে ছোটটা দেখে দেন হচ্ছে কি ছোটটাকে নিয়ে আমি সর্চে ফার্স্ট বসাই দেব অর্থাৎ মেইন কথা হচ্ছে কি প্রথমে সবচেয়ে ছোট বের করা সেই ছোটটাকে হচ্ছে কি প্রথমটা দিয়ে দেওয়া এইটা কাজ করছে কি ছোট কি সেটা বের করার চেষ্টা করতেছে ছোট বের করে ছোটটাকে প্রথমটার সাথে নিয়ে সলভ করে দেওয়া এরপরে সেকেন্ডে সবচেয়ে ছোটটা সেকেন্ডে সবচেয়ে ছোট 10 বের করলাম 10টাকে হচ্ছে কি সেকেন্ডের সাথে সলভ করে দিলাম শেষ তারপরে হচ্ছে কি তারপর সবচেয়ে ছোট কে 12 সবচেয়ে ছোট 12 সাথে হচ্ছে কি সলভ করে 12 দেখবো যে কারোর সাথে নাই সো সে 12 জায়গায় বসে গেছে আর চেঞ্জ হয় এরপর সবচেয়ে ছোট হচ্ছে 15 হচ্ছে বললো যে তার সাথে কার ইয়া করতেছে সবচেয়ে ছোট যে বের করে সে যেখানে বসার সলভ হয়ে গেল যদি না মিলে তাহলে সলভ হবে মিললে যেখানে আছে সেখানে থাকবে এরপর লাস্ট হচ্ছে 20 হচ্ছে করে দেখে সব শেষ করে দিল তিনটা গেল ইনসারশন সিলেকশন আর বাবল আর একটা আছে হচ্ছে হিপ হিপটা দেখা যাচ্ছে স্যার হিট মিনিটের পরে দেখেন স্যার জি স্যার আসছে তাহলে দেখেন স্যার অ্যাটেনশন এই পরীক্ষা করতে দিচ্ছে আজকে ব্রেক বন্ধ স্লাইডগুলো কিন্তু আমাদের ক্লাসরুমে দেওয়া হবে তো স্যার খাওয়া দাওয়া স্যার কোনো কিছু হবে আচ্ছা শর্টকাট
আপনাদের সিলেবাস হচ্ছে, আচ্ছা সিলেবাসটা বলি তারপরে ইন্ট্রোডাকশন শেষ করে দিই। এক হচ্ছে অ্যারে, ফাতিমা টুডি আরে অ্যারে 1D আর 2D দুটি গেল। দুই হচ্ছে পয়েন্টার, তিন হচ্ছে কমপ্লেক্সিটি, চার হচ্ছে রিকারশন, পাঁচ হচ্ছে ভেক্টর, ছয় হচ্ছে সার্চের মধ্যে দুইটা সালাম না সালাম এটা ই হলো বুঝলে একটা লিনিয়ার যতটা সম্ভব কমায় দেন স্যার। জি স্যার আমার ডিরেক্টর না স্যার। সবই দিলেন স্যার। আচ্ছা জাস্ট বলি বিষয়টা, বিষয়টা হচ্ছে কি আপনারা যদি এখান থেকে কোনটা বাদ দেন দিতে পারেন বা বাবা সাবাস। আচ্ছা যদি এখান থেকে কোনটা বাদ দেন আর ওটা আসে না আরো সামনে সাড়ে সাথে ছবি তো আচ্ছা দেখেন যদি এখান থেকে কোনটা বাদ দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ তবে বাদ দিলে একটা টপিক বাদ দেবেন, সব না সেরকম নেই, যেকোনো একটা বাদ দেবেন। বিকজ অফ সবগুলো থেকে প্রশ্ন আসছে, এটা থেকে প্রশ্ন আসছে, পয়েন্টার থেকে প্রশ্ন আসছে, কমপ্লেক্সিটি থেকে প্রশ্ন আসছে, রিকারশন, তারপরে হচ্ছে ভিক্টর থেকে আসছে। আর অ্যারে আর এগুলোর মধ্যে যেগুলো ক্লাসে দেখানো হয়েছে যে আপনি ইনসার্ট করতে পারেন কিনা, ডিলিট করতে পারেন কিনা, তারপরে হচ্ছে ভেক্টরে যেভাবে ক্লাসে দেখাইছি, জাস্ট ক্লাসে যেভাবে যা দেখানো হয়েছে ওইটার উপরে বেস করে আমল করলে হয়ে যাবে। হ্যাঁ তো আর শর্ট যেটা যেটা শর্ট ভালো না লাগবে ওইটা বাদ দিন, সমস্যা নেই। চারটা শর্ট আমি দেখাই দিচ্ছি, চারটা শর্টের মধ্যে থেকে যে শর্টটা আপনার ভালো লাগবে না আপনি শর্টটা বাদ দিতে পারবেন, সমস্যা নেই। বাট একটা বাদ দিন, সব না। আপনি এখান থেকে একটা বাদ দিয়ে স্যার শর্ট যে কোনো এক উপায় করলে হবে না স্যার? হ্যাঁ যে কোনো একটা বাদ দেবেন। এবার তিনটে আছে সেখানে অপশন আছে তো স্যার আপনি তো বললেন বাদ দিতে টপিক, আপনি টপিক বাদ দিতে শর্টটাই বাদ দিতেন। আচ্ছা একটু 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 ভুল, সেটা হচ্ছে কি যে একটু ভুল বলছি, 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা টপিক বাদ দিতে পারেন, আর 7 থেকে যে কোনো একটা শর্ট বাদ দিতে পারেন। যদি আপনি উপর থেকে পয়েন্টার বাদ দেন মানে বলছেন না, সমস্যা নেই, অ্যারে বাদ দেন সমস্যা নেই, বাট বাকিগুলো করেন। আর মানে সমাজের কি ইশারা কাপি স্যার কমপ্লেক্সিটি রিকারশন ভেক্টর কিছু বাদ দিলাম না স্যার। আমি যদি সব করে তাহলে ভালো, তাহলে একদম পুরো প্রশ্নটা কম আপনারা সবাই পারবেন আশা করি। আর হচ্ছে কি স্যার আরেকটা কথা, বাংলাদেশের মধ্যে হচ্ছে কি মেইনলি শর্ট করে ছোট করে যেটাকে মানে অ্যাসেন্ডিং অর্ডারে আনা বা ডিসেন্ডিং অর্ডারে আনা। তো আমরা প্রত্যেকবার আইটারেট করে করে কাজ করি, এই যে আইটারেশনটা হয়। আমি আগেরবার হচ্ছে ইয়াটা দেখেছিলাম, আগেরবার যখন করেছিলাম তোমার টাইম বেশি ছিল বলে ওই ইয়েটা দেখতে পাচ্ছিলাম, এডিটিটা দেখতে পাচ্ছিলাম মানে। আচ্ছা দেখো প্রত্যেকটা কাজ হচ্ছে কি যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব যে শর্ট করে করে কাজ করা। আচ্ছা মার্কস শর্ট কি আপনারা জানেন? মার্কস শর্ট কেমনে করে? জি স্যার কেমনে করে বলুন তো? দুই ভাগ করে ডিভাইডেড কমপ্লিট ডিপেন্ডেন্ট করে করে কাজ করতেছে। সো এইখানেও অনেকটা সেম কাজই, বাট পয়েন্টটা হচ্ছে যদি কেউ মার্কস শর্ট না জানেন বলেন, সমস্যা নেই। না স্যার। আমার কাছে কোনো ইয়া নাই যে স্যার যা বলুন তা একটু সহজ সব দেখাবো। স্যার জিজ্ঞাসা শিখে স্যার কেমনে করে ওটা জানি নিয়মটা জানি স্যার। কোন আচ্ছা মেইনলি হিপের মধ্যে দুই ধরনের কাজ হয়। যদি বড় থেকে ছোট করেন ওটাকে বলা হয় ম্যাক্স হিপ, ছোট থেকে বড় যেটা ওটাকে বলা হয় মিন হিপ। অর্থাৎ লাইক এ ট্রি, একটা ট্রি এর হ্যাঁ হিপটা কি বলতেছি, হিপ হচ্ছে কি মেইনলি আপনার অপারেশন। হিপ হচ্ছে কাইন্ড অফ অপারেশন, যে অপারেশনের থ্রুতে হচ্ছে কি আপনি বড়টা মানে যদি আপনি ছোট থেকে বড়তে চান, যদি আপনি ছোট থেকে বড়তে চান লাইক একটা ট্রি আর কি, এই ট্রি এর মধ্যে
এইখানে সবচেয়ে ছোটটা আসবে, আস্তে আস্তে এখানে সবচেয়ে মনে করেন বড়টা আসবে। এটাকে বলা হয় মিন হিপ, মানে মিন অপারেশন। আর যেটা যদি সবচেয়ে বড় করে থাকে আর সবচেয়ে কমটা নিচে থাকে এটাকে বলা হয় ম্যাক্স হিপ বা ম্যাক্স অপারেশন। আর বারবার চেঞ্জ করতে হয় কি, এটা ছোট সেটা উপরে যায়, বড় হয়, বড় হয়, এভাবে করে চেঞ্জ হয়। দেখাবো আপনাদেরকে। এই অপারেশনটাকে বলা হয় হিপিফাই। হিপিফাই অর্থাৎ আইটারেটিভ উইথ, অর্থাৎ প্রত্যেকবার যে আইটারেশন হচ্ছে ওটাকে হিপ সর্টের ভাষায় বলা হয় হিপিফাই। Each of the elements contains a value that is less than or equal the value of each item is children mid heap. Each of the elements contains a value that is greater than or equal. আচ্ছা দেখেন মিড হিপ লেখা করেন তাহলে মিড হিপের সবচেয়ে ছোট হচ্ছে উপরে আর সবচেয়ে বড়টা হচ্ছে কি নিচের দিকে আছে। বাট পয়েন্টটা হচ্ছে কি এই পাশে এই পাশ ব্যালেন্স অবস্থা আছে। অর্থাৎ দেখেন এটা সবচেয়ে ছোট, এই দুইটার চেয়ে এটা ছোট, আবার এই দুইটার চেয়ে এটা ছোট, এই দুইটার চেয়ে এটা ছোট। তাদের প্রত্যেকটা চাইল্ডের চেয়ে ইয়া হচ্ছে ছোট, প্যারেন্ট হচ্ছে ছোট। ঠিক উল্টা কাজটা হচ্ছে এখানে চাইল্ডের চেয়ে প্যারেন্ট হচ্ছে বড়। ওইটা এটাই হওয়া চিন্তায়। তো পয়েন্টটা হচ্ছে কি যদি এটা হয় মানে ইয়ার ক্ষেত্রে আর কি বলছি, হিপের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম মিন হিপ। আচ্ছা হিপটা হচ্ছে কি কমপ্লিট একটা বাইনারি ট্রি। আপনাদেরকে আমি পরে দেখাবো নি, সেটা হচ্ছে কি যে ট্রি এর মধ্যে অনেকগুলা ওয়ে আছে, কোনটাকে কমপ্লিট বলে, একটা কমপ্লিট বলে, তারপর হচ্ছে একটাকে হচ্ছে শুধু বাইনারি ট্রি কি, তারপরে হচ্ছে পার্শিয়াল বাইনারি ট্রি। মানে একটা হচ্ছে কমপ্লিট হয়েছে, মনে করেন শুধু খালি কাজ চলতেছে এটাকে কি বলে। আবার মনে করেন যে এতটুকু আছে বাকি সবটুকু নাই, এটাকে কি বলে। এটা অনেক ধরনের নাম আছে ট্রিগুলো, বলবো। তারপরে হচ্ছে কি যে গেলাম দ্রুত আগে যাই। আচ্ছা সো হিপের ক্ষেত্রে কি করতে হয় মেইনলি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, যে ফার্স্টে আপনাকে হয়তো এরকম দেয়া থাকবে আপনার পরীক্ষার হলে। এক নাম্বারটা হচ্ছে কি, এক নাম্বারটা এটা হচ্ছে এক নাম্বার, এটা দুই নাম্বার, তিন নাম্বার ওই ভ্যালু। সো এইভাবে করে হচ্ছে ফার্স্টে বসাবে। বসানোর পরে রুটটা যেটা, রুটটা হচ্ছে কি a1, মানে এই 1তম সংখ্যাটা হচ্ছে a1। লেফট আর রাইটে কোনটা বসবে সেটা এটা আপনি দেখে তো বুঝতে পারলেন যে এইভাবে বসলো, বাট আপনি যখন কোড করেন কোডের মধ্যে কিভাবে বসানো হয়, যে কোনটা লেফটে বসবে কোনটা রাইটে বসবে। ওটা হচ্ছে কি প্রথমটা যেটা i, ওটার সাথে 2 গুণ করলে, অর্থাৎ 1 এর সাথে 2 গুণ করলে, এটা যদি i = 1 হয়, 2 * 2 এটা, 2 * 2 + 1 3 এটা। বুঝি নাই? বুঝছি। আচ্ছা বুঝছি, এটা পরীক্ষা দেওয়া হতো না। না শুনুন, এটা একদম ইজি। স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ পয়েন্টটা হচ্ছে এটা যদি আমার এক নাম্বারটা হয় i = 1 হয়, এটা যদি i হয় তাহলে এটা হচ্ছে কি আমার 2 নম্বর এলিমেন্ট। 2 নম্বর এলিমেন্ট মানে হচ্ছে কি 2 * i, i যা i এর সাথে 2 গুণ করলে এটা হচ্ছে আমার 2 নম্বর এলিমেন্ট। এটা হচ্ছে কি 3 নম্বর এলিমেন্ট, এটা হচ্ছে কি 2 * i + 1, 3 নম্বর। এটা হচ্ছে 3 নম্বর এলিমেন্ট। এটাই হচ্ছে কি বের করার চেষ্টা করতেছে, অর্থাৎ রুট যে a1 যে সে হচ্ছে কি সবার ফার্স্টে রুট বসবে। তারপর যে রুটের পরে যে লেফটে যে বসতেছে সে হচ্ছে 2 * i, অর্থাৎ এর সাথে মানে i এর সাথে 2 গুণ করলে যা হবে সেই জায়গাটাতে হচ্ছে কি এটা বসবে। ঠিক একইভাবে 2i + 1 এর জন্য হচ্ছে এটা বসবে। আর প্যারেন্ট কোনটা, প্যারেন্টটা বোঝার উপায় হচ্ছে কি যে i কে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ কোনটাই মধ্যে প্যারেন্ট, এই দুইটার প্যারেন্ট কে। মনে করেন যে এটাকে 1 2 3 3 নাম্বারটা, 3 নাম্বার কার প্যারেন্ট? 3 আর 1 এর মতো ভ্যালু 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 আর 6 তাদের প্যারেন্ট হচ্ছে মানে পয়েন্টটা হচ্ছে কি এই লোককে বের করার উপায় হচ্ছে কি i কে 2 দিয়ে ভাগ করলে, এই মুহূর্তে i যা আছে তাকে 2 দিয়ে ভাগ করলে প্যারেন্টকে সেটা পাওয়া যায়। আচ্ছা দুটো শব্দ আগে যাই থেকে। আচ্ছা হিপিফাই কাকে বলে? হিপিফাই মানে হচ্ছে কি যে এই যে আমাকে যা দেওয়া আছে ওটাকে প্রত্যেকবার চেঞ্জ করে করে সামনে আনা। মেইনটেইন দ্য হিপ প্রপার্টি। গিভেন একটা নোড দেওয়া আছে, সেই নোডের মধ্যে চিলড্রেন l আছে আর আছে। l মানে হচ্ছে লেফট আর মানে হচ্ছে রাইট, আর প্যারেন্ট হচ্ছে i রুট। Given two subtrees rooted at L and R assumes to be heaps. Problem হচ্ছে the subtree rooted at I may violate the heap property. আচ্ছা এখনো 58টা পেজ আছে স্যার। সবগুলো হচ্ছে কাহিনী। দেখেন এইটা হচ্ছে রুট,
এই পুরাটা লেফট পুরাটা রাইট। যদি শুধু সাবট্রি ধরেন, এই সাবট্রি ধরলে এ রুট এ লেফট এ রাইট, আবার এই লোক রুট এ লেফট এ রাইট। বাট যদি পুরাটাকে ধরেন তাহলে হচ্ছে কি এই লোক রুট, বাকি পুরোটা হচ্ছে লেফট, এই পুরোটা হচ্ছে রাইট। আচ্ছা, সো আমরা এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করব কিভাবে করে হিপিফাইটা করে। দেখেন ফার্স্ট হচ্ছে কি দুটাকে সোয়াপ করব, সোয়াপ করে আমি চাচ্ছি কি ম্যাক্স হিপ করতে। ম্যাক্স হিপ মানে হচ্ছে কি উপরে সবচেয়ে বড়টা থাকবে। তো শুরু করতেছি হচ্ছে আমি এখান থেকে। সো 11 আর 6 এর মধ্যে অবভিয়াসলি সোয়াপ করতে হবে, কেন 6টা হচ্ছে কি ছোট আর 11 হচ্ছে বড়। সো দ্যাট যদি এইখানে বড় থাকতো তাহলে এই পাশ দিয়ে আগাতো, সেইখানে আগাচ্ছে বিকজ অফ এই পাশে সে বড়টা পাইছে, যেটা বড়টা পাইছে বড়টাকে সে উপরে নিয়ে সোয়াপ করে দেবে। সো 1100। এখন বাকি ঢুকে দিটা 6 7 9। এখন কার সাথে সে সোয়াপ করতে পারবে? 9 এর সাথে করলো, সে সোয়াপ করে বাকি হচ্ছে কি 6টা করে নিয়ে আসলো। এখন যে 6 আছে এই 6টা আর সে সোয়াপ করতে পারবে? পারবে, অর্থাৎ 8 কে সে উপরে দিয়ে দিবে। আমার এখন পুরোটা সোয়াপ হয়ে গেল, সর্টেড হয়ে গেল। সোয়াপ করে সর্ট করতে হবে। এই জিনিসটাকে এই যে আমরা বারবার যে কাজটা করলাম না, এটাকে বলা হয় হিপিফাই। হিপিফাই এবং এই হিপটাকে বলা হয় ম্যাক্স হিপ। আচ্ছা, আমি মেইন কাজটা শুরু করি। এই যে প্রথমে হচ্ছে কি আমার 1 থেকে 10 পর্যন্ত দেয়া আছে। 1 থেকে 10 এর মধ্যে 1 নাম্বারটা বুঝলেন, 1 নাম্বারটা হচ্ছে কি আমার 1 নাম্বার ভ্যালু, 2 নাম্বারটা 2 এর, সেটা কিভাবে বের করে 2i হচ্ছে 2 নাম্বারটা, 2i প্লাস 1 হচ্ছে 3 নাম্বারটা। তাহলে 2i প্লাস যদি আবার 3 নাম্বার হয় তাহলে একে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 হচ্ছে 1 নাম্বারটা। আচ্ছা দেখেন প্রথমে হচ্ছে সাজালাম 4 1 3 2 16 9 10 14 8 7। আচ্ছা, সিস্টেম হচ্ছে এই পুরো সংখ্যাটাকে পুরাটাকে মানে আপনি কোথা থেকে শুরু করবেন কাজ, কোথা থেকে আমরা কাজ শুরু হয়। সিস্টেম হচ্ছে এই পুরাটাকে যতগুলো অ্যারে আছে সবগুলোকে 2 দিয়ে ভাগ দেওয়া। 10 10 10 থেকে 10টা আছে, 10 থেকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 5। 5 নাম্বার ভ্যালু হচ্ছে 16। এখান থেকে হচ্ছে কাজ আমি শুরু করব ফার্স্ট। আচ্ছা, একটা একটা করে চলে যাবে। দেখেন আমরা ম্যাক্স হিপ তৈরি করব, অর্থাৎ হাইয়েস্ট হচ্ছে কি 16টা উপরে থাকবে, বাকি এই ভয়েস বাকি সবগুলো হচ্ছে নিচে আসবে। তো 16 কে ফার্স্টে দেখলাম 16 আর 7 ঠিক আছে, এবার 16 আর 7টা ঠিক আছে, চেঞ্জ করতে পারলাম না। আচ্ছা, মানে সে যেখানে আছে সেখান থেকে নিচে নিচে দেখবে, উপরে না। স্যার আমরা কি রুট লেভেল থেকে দেখব নাকি রুট লেভেল না, যেটা হচ্ছে কি মাঝখানে আসবে সেখান থেকে দেখা করব। দেখেন কিভাবে উপরে যাচ্ছে। যেটা স্যার সবচেয়ে বড় সেখান থেকে আমরা দেখা শুরু করব। যতগুলো না, ইন্ডেক্স কতগুলো যতগুলো ইন্ডেক্স আছে বিটটা আসবে ওই এটা ইন্ডেক্সটা উল্টাপাল্টা আছে, ইন্ডেক্স উল্টাপাল্টা আছে। ইন্ডেক্স ফার্স্টে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে মাঝখানে যেটা আসবে আপনি বলতে পারেন যে স্যার যদি 11 নিই তাহলে মাঝখানটা কোনটা আসে? মাঝখানে হচ্ছে যেটা ফ্লোর, যেটা ফ্লোরটাকে নেবেন। আচ্ছা, তো ধরেন এখানে হচ্ছে কি ভাগ দিয়ে 5 আসলো, 5 নম্বরে কি আছে? 16। করব কি সর্টিংটা করার চেষ্টা করবে হচ্ছে কি এর সাথে নিচের সাথে, নিচের সাথে, অর্থাৎ যাকে নিয়ে কাজ করবো তার নিচের সাথে করার চেষ্টা করবো। যদি আমি এখানেও করতাম, এখানে নিচের সাথে কাজ করার চেষ্টা করছি, ধর উপরে এর উপর তো কিছু নাই। দেখেন 16 আর 7 কে করার চেষ্টা করলাম, কিছু নাই বলে হয় নাই বলে বাদ দিলাম। এরপর হচ্ছে কি আস্তে আস্তে ব্যাক করবো, অর্থাৎ 5 4 3 2 এভাবে ব্যাক করবো। 2 আসলাম, 2 এ দেখলাম 2 এর মধ্যে 14 আছে 8 আছে, কার সাথে করবো? 14 করলাম। 14 সাথে করার পরে 4 শেষ, মানে 4 নাম্বারটা শেষ। এখন যাব হচ্ছে 3 এ। 3 এর সাথে দেখলাম 3 এর সাথে কাকে করা যায়? 10 করলাম, শেষ। তারপরে হচ্ছে কি আচ্ছা আচ্ছা তারপর যাব হচ্ছে কি আর তারপর বিচার কিছু নাই। এরপর যাব হচ্ছে 2 এ। 2 এ যে দেখলাম 1 আছে, 1 কার সাথে করা যায়? 16 সাথে। যদি 16 উপরে উঠে, খেয়াল করেন, যদি 16 উপরে উঠে 1 এখানে থাকে, আবার 1 এর সাথে নিচে করা যায় না? খেয়াল করেন 16 উপরে উঠলো আর 1 হচ্ছে নিচে আছে, তাহলে 1 এর সাথে আবার 7 এর হবে। বুঝছি এখন? যতগুলো থাকে 1 হচ্ছে এটা বুঝতে পারছেন। এখন 2 থেকে সামনে সামনে যাবে, মানে 2 আর কি 4 এর মধ্যে গেল, 4 এর সাথে এখন নিচের সাথে যাবে 16।
সামাল ঠিক আছে এবার 4 আবার 4 এর সাথে এই তো গুড 4 এর সাথে হচ্ছে কি বাকি সবগুলো হবে অর্থাৎ 4 যাবে কোথায় 14 একসাথে তো থেকে 8 নেমে আসবে 14 আর 14 আর এই 8টা যাবে হচ্ছে ইয়া 4 এর আচ্ছা একবার ভাগ করার পরে হয়ে গেল স্যার এটা তো স্যার করতে তো অনেক টাইম লাগবে না 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 তো পরীক্ষায় অনেকটা আমি আগেরবার ক্লাস টেস্ট হচ্ছে এটা দিছিলাম দেখ এখন কি বললেন পরীক্ষায় কি এরকম মেকানিজমটা দেখাইলে হবে নাকি স্যার পুরো কোডটা করে দেখাবেন আপনার ইচ্ছা স্যার বলছে ইচ্ছা শুরু করে উঠতে পারবে আপনি শুরু করে দেখাইতে পারেন এমনি কোডটাও করতে পারেন বা সিমুলেশন করে দেখাইতে পারেন সিমুলেশন বলতে স্যার এই আর সিমুলেশন করে দেখাই আচ্ছা এখন সিস্টেম হচ্ছে আপনি কিন্তু দেখেন আপনি কিন্তু এখন মোটামুটি পেয়ে গেছেন বাট এটা সিস্টেম হচ্ছে কি আবার কিছু বাদ দেওয়া হয় অর্থাৎ এই যে ডু ম্যাক্সিমাম করে গেছেন বাট এটা বাদ দেওয়া আছে বাদ দেওয়া হচ্ছে কিভাবে মানে এটা যে শর্ট হয়েছে এটা যে শর্ট করতে পারছে আস্তে আস্তে করে এটা যে শর্ট করতে পারছে তার প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে কি এটা বাদ দেওয়া লাগে বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে কি প্রথমটার সাথে শেষটাকে মেলানো আচ্ছা দেখেন প্রথমটার সাথে শেষটাকে কাজ শেষ করি আচ্ছা প্রথম এটা হচ্ছে আমার শর্টের আছে খেয়াল করেন এই সব সবাই প্রথমটার সাথে শেষটাকে মেলাবো মিলায়ে মানে ওয়ানের সাথে শেষটাকে মিলায়ে দেখবো যে কোনটা ছোট যেটা উপরে যাবে সেটাকে বাদ দিব মানে সরি যেটা উপরে যাওয়ার পর যেটা নিচে থাকবে সেটাকে বাদ দিব এক তারপর হচ্ছে কি সবচেয়ে ইয়াকে এক আর মানে এইটা করার পরে তারপর হচ্ছে কি সবগুলোকে আমরা সর্ট করব আচ্ছা আমরা বলি দেখেন আমি কি করতেছি মেইনলি আমার সর্ট হয়ে গেছে মানে আগের বার যেটা ম্যাক্স এর সর্ট করা শেষ এখন হচ্ছে কি মানে ম্যাক্স হিট করা শেষ সর্ট না ম্যাক্স হিট করা শেষ এখন এটাকে হচ্ছে কি আমি সাজাবো এটা হচ্ছে আমি সাজাবো সাজানোর সিস্টেম হচ্ছে কি যে কোনটা ছোট কোনটা বড় ওটা ওয়াই হচ্ছে আমি সাজাবো দেখেন 1 আর 16 ফার্স্ট হচ্ছে আমি এই দুইটাকে নিব নেয়ার পরে একটাকে সবার ফার্স্টে নিব 16টাকে সবার লাস্টে আনবো আনলাম আনলে হচ্ছে কি এখন আমার 16 এর কাজ শেষ অর্থাৎ 10 নম্বরটাকে আমি শেষ করে দিচ্ছি এইটা করার ফলে বাকি যতগুলো চেঞ্জ হয় সেই চেঞ্জগুলো করলাম অর্থাৎ একের সাথে 14 হলো তারপরে বাকিগুলো হলো ম্যাক্সিমাম দেখেন 16 আনলাম বাকিগুলো চেঞ্জ করবো ম্যাক্স একটু ভেরি বলছি তাহলে এখন সবচেয়ে বড় কে 14 তাহলে 14 উপরে থাকলে বাকি সবগুলো কেমনে চেঞ্জ হবে ও আচ্ছা বারবার থাকবে হ্যাঁ গেল তারপরে হচ্ছে এখন একের সাথে 14 রাখো এখন এক সমান নিচে নেমে আসছে 1 আর 14 মধ্যে আমি আবার করব আচ্ছা বুঝছো তাহলে 14 নিচে আসলো শেষ 14 শেষ এখন বাকি সবগুলোকে আমি আবার করলাম হিট করলাম হিট করার পরে তারপরে আসবে হচ্ছে কি 10টা কোণ নিচে নেমে আসবে এই যে এসে বললো এখন আমি আবার বাকি সবগুলোকে আবার শর্ট করব করে 9টা আসলো আবার এই যে একের সাথে এখানে আমি 8কে করব 8 আসলো তারপর হচ্ছে আসবে 4 ওই 7 7 এর পরে আসবে হচ্ছে কি 4 4 এর পরে 3 3 এর পরে 2 2 এর পরে 1 সর্টেড একটা কাজ করলে তো পারে আমরা স্যার আগে যেমন বড় থেকে ছোট ছিল তখন স্যার ফার্স্ট ইন্ডেক্সের সাথে লাস্ট ইন্ডেক্স সব করে দিলেই তো হইতো স্যার এটা যদি সিমুলেশন করে দেওয়া হয় তাহলে মিনিমাম 15টা শীট লাগবে এটাই করতে মেইনলি হচ্ছে কি ম্যাক্সিটটা কার্যকরী যদি আপনার বেশি সংখ্যক ভ্যালু থাকে ম্যাক্সিটটা করতে পারে যদি আপনার ডেটা ইনপুটের সাইজ বড় থাকে ম্যাক্সিটটা করা বেটার সবচেয়ে থার্ড ক্লাস হচ্ছে বাবল সর্ট তারপরে হচ্ছে কি একটু ভালো হইলো মার্জ সর্ট বাট মার্জ সর্টের কমপ্লেক্সিটি বেশি সবচেয়ে ভালো হইলো আমার মতে কাজের দিক থেকে অন্য জিনিস বাট আমার তো ভালো লাগে পার্সোনালি ইনসার্শন সর্ট কুইক সর্ট এগুলো হচ্ছে ইজিয়ার স্যার বিল্ট ইন ফাংশন দিলে কোনটা করে আচ্ছা আসলে স্যার ওর ব্যাকএন্ডে কোন শর্টটা দাও এইটার কোডটা থেকে আপনারা যদি বলতে পারেন ক্যাবিনেটের কমপ্লেক্সিটি আসছে তাই হচ্ছে আপনি পেরে যাবেন আচ্ছা সো এই হচ্ছে আমাদের সিলেবাস ছিল কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আমি আসলে টাইম বেশি নিচ্ছি বিকজ অফ আচ্ছা আমাদের লাস্ট ক্লাসের জন্য আর যদি আপনারা বলেন যে স্যার আমাদেরকে আরেকটা ছোট রিভিউ ক্লাস নিয়ে আমি নিতে পারবো সমস্যা নেই পরীক্ষার আগে স্যার একদিন অনলাইনে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে
তাহলে আমরা একটু আগে একটু বলে রাখেন যে স্যার স্যার আপনার নাম্বার কোনটা স্যার যেটা আছে ওটা তো বন্ধ